আহ, কিভাবে ইউজ করবো আমরা। হ্যালো, কেউ কি কিছু বললে? আচ্ছা, যদি যদি না বলে থাকো আমি কন্টিনিউ করছি। সবাই একটু খেয়াল করবে যে লেফট সাইডে হচ্ছে লেকচার গুলার নাম্বার দেয়া আছে, ঠিক আছে? আর রাইট সাইডে কতগুলা কি দেয়া আছে? লেফট কলামে আছে লেকচারের নাম্বার, আর রাইট কলামে কি আছে? কোশ্চেন, টপিক। কয়েকটা কোশ্চেন, কোশ্চেনই বলা যায়। আহ, কয়েকটা কোশ্চেন আছে। কোশ্চেন গুলার নিচে নিচে আবার দেখবা যে ক্লু নামে একটা জিনিস আছে। কিছু কোশ্চেনে ক্লু আছে, কিছু কোশ্চেনে নাও থাকতে পারে। কোশ্চেনটা কোশ্চেন গুলো হচ্ছে ওই পার্টিকুলার লেকচারের ভেতর থেকে এই কোশ্চেন গুলার আনসারটা তোমার প্রিপেয়ার করতে হবে। আর ক্লুতে অ্যাকচুয়ালি ওই লেকচারের পার্টিকুলারলি কোন জায়গাটাতে এই বিষয়টা নিয়ে বলা আছে, কোন স্লাইডটাতে, কিংবা কোন জায়গায় দেখতে হবে, সেইটার কথাই একটু বলা আছে, ঠিক আছে? আর হচ্ছে পিঙ্ক কালারের একটা বারে হচ্ছে আরেকটা কোশ্চেন দেয়া আছে, তাই না? মানে লেকচারের ভেতরে তো ধরো যে এই যে লেকচার 1 2 থেকে দুইটা বুলেট পয়েন্ট আছে, তার নিচে আবার পিঙ্ক কালারের বক্সটাতে আরেকটা কোশ্চেন আছে। ওই কোশ্চেনটার আনসারটাও তোমার এই লেকচার থেকেই প্রিপেয়ার করতে হবে, কিন্তু ওই কোশ্চেনটার আনসার হচ্ছে সরাসরি কোনো স্লাইডে নাই, ঠিক আছে? ওই কোশ্চেনটা তোমার একটু পার্সোনালি প্রিপারেশন নিতে হবে, কিংবা উপরের যে দুইটা কোশ্চেন আছে ওইখান থেকে একটা আনসার আর কি তোমার প্রিপেয়ার করে নিতে হবে, ঠিক আছে? আমি তাহলে একটু আহ, তোমাদের সাথে লেকচার গুলা গো থ্রু করি। যেমন আচ্ছা, লেকচার গুলা কি তোমাদের কাছে আছে? জি স্যার। ওকে, গুড। লেকচার গুলাতে একটু এক ধরনের সমস্যা আছে। সমস্যা বলতে আসলে লেকচার গুলার ইন্ট্রোডাক্টরি নাম্বারটা একটু কনফিউজিং। তোমরা একটু লেকচার নাম্বারটা হচ্ছে ফাইলের যে নাম ওইখানে একটু খেয়াল করো। আমি হচ্ছে লাস্ট একটু কিছুক্ষণ আগে রিভিউ করতে যেয়ে দেখলাম যে লেকচার 4 না 5 লেকচার নাম্বার, কিন্তু এটাতে যেমন এটাই দেখতে পাচ্ছ তো, লেকচার 3 লেখা আছে, দেখছো? হুম। ওকে, গুড। এটা আসলে লেকচার 4, কিন্তু এই ফাইলের নামে দেখবা যে L4 আছে। সো তোমরা একটু কনফিউজড হয়ে যেও না। হেডফোন এরকম কিছু আছেন? হ্যালো, আমি কি বুঝাতে পারছি যে লেকচার নাম্বার আর হচ্ছে ফাইলের নামে, মানে ওই পিডিএফ ফাইলটা যেই নামে আছে ওইখানে দেখবা যে ঠিক লেকচার নাম্বারটা দেয়া আছে, ঠিক আছে? তারপরে যদি কোনো কনফিউশন হয় তাহসিন, আমার সাথে একটু যোগাযোগ করো। আমি রিনেম করে আবার তোমাকে দিয়ে দিতে পারি লেকচার গুলা। ওকে, আমি একটু জাস্ট কুইক গো থ্রু করি যে লেকচার 1 আর 2। লেকচার 1-এ আসলে তেমন কিছু নাই। লেকচার 2 থেকে আসলে আমাদের কন্টেন্ট শুরু হয়েছে। যেমন লেকচার 1 2 থেকে আমি যেটা তোমাদের জন্য মানে যে কোশ্চেনটা এখানে বলেছি যে ট্রাই টু আন্ডারস্ট্যান্ড হোয়াই ডিজাইন প্রসেস ডিপেন্ডেন্ট, ঠিক আছে? এখানে ক্লুতে বলা আছে যে টেক ক্লোজ লুক ডেফিনেশন অফ ডিজাইন এন্ড ডিজাইন থিঙ্কিং, এবং ডিজাইন থিঙ্কিং প্রসেসের কথা বলা আছে। এখন আমি যদি স্লাইডটাতে যাই, এটা আসলে লেকচার 1। এই স্লাইডে তেমন কিছু নাই, কোর্স নিয়ে কিছু কথাবার্তা বলা আছে। তোমরা এটা দেখতে পারো। দেখলে আনসার করতে ব্যাকগ্রাউন্ড স্টাডি হিসেবে কাজ করতে পারে, কারণ এই বিষয়গুলো তোমাদের জানার কথা এই কোর্সটা থেকে। আহ, ঠিক আছে। সো 2-তে গেলে দেখবে যে এই কোশ্চেনটা শুরু হয়েছে। আমি যেটা বলেছি যে ডিজাইন প্রসেসটাকে বলতেছি যে মানে প্রসেস ডিপেন্ডেন্ট একটা act। এটা আমরা একদম শুরুর দিন থেকেই বলার চেষ্টা করেছি। এখানে ডিজাইনের কিছু ডেফিনেশন আছে, বইয়ের ডেফিনেশন সরাসরি। এরপর ডিজাইন থিঙ্কিং এর এই ডায়াগ্রামটা দেখানো হয়েছিল। তোমাদের যদি মনে থেকে থাকে, এই ডায়াগ্রামটা নিয়ে আমরা
মোটামুটি 2-3টা ক্লাস আলোচনা করেছিলাম, 3টা ক্লাস হয়েছিল জাস্ট এই ডায়াগ্রাম বোঝার জন্য। ঠিক আছে। সো এটাকে হচ্ছে, এই ডায়াগ্রামটার ভেতর দিয়ে ডিজাইন থিঙ্কিং এর আসলে অনেক ডেফিনেশন আছে, বাট এই ডায়াগ্রামটা হচ্ছে সবচেয়ে সিম্পলিস্টিক রিপ্রেজেন্টেশন অফ ডিজাইন থিঙ্কিং। মানে ডিজাইন যে আউট অফ নাথিং কোনো বিষয় না, মানে ডিজাইন যে প্রসেস, সেইটা হচ্ছে এই ডায়াগ্রামের ভেতর দিয়ে বোঝানো হয়েছিল। ভেরি 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 ইম্পর্ট্যান্ট। এটা নিজের মতো করে একটু তোমাদেরকে বোঝার চেষ্টা করতে হবে এই ডায়াগ্রামটা। আহ আর এটা হচ্ছে ডিজাইন যে প্রসেস, সেই প্রসেসের 5টা ধাপ আছে। সেই 5টা ধাপ এখানে বলা হয়েছে। এগুলা নিয়ে নেক্সট আরো 2-3টা লেকচারও দেখবে যে এগুলা নিয়েই আলোচনা হচ্ছে। সো এই পর্যন্ত যে কয়েকটা বিষয় আছে, যে ডিজাইন থিঙ্কিং প্রসেস, ডিজাইন থিঙ্কিং এই ডায়াগ্রাম, এবং সে ডিজাইনের ডেফিনেশন, এই 3টা থেকে তোমাকে আসলে হ্যাঁ দেন। ফার্স্ট যে কোশ্চেনটা আছে যে ডিজাইন যে প্রসেস, সেটা কেন প্রসেস, সেই আনসারটা আসলে তোমাকে খুঁজে বের করতে হবে। আর এই প্রসেসের পরে আমরা দেখেছিলাম যে ডিজাইন একটা প্রসেস, এবং হিস্টোরিক্যালি ডিজাইন যে বিষয়টা আছে, ডিজাইনের যে আমরা যে ডিজাইন ডিজাইন বলি, ওভার দা ইয়ার্স আসলে ডিজাইনটা কিভাবে চেঞ্জ হয়েছে, এরকম একটা ছোট ডায়াগ্রামের মতো আছে। যে ডিজাইন আসলে চেঞ্জ হচ্ছে, ডিজাইন আগে কিরকম ছিল, কেন ডিজাইন করা হতো, সামনের দিনগুলোতে আসলে ডিজাইন কি হবে, এটা দেখবে যে কোশ্চেন দিয়ে ছেড়ে দেয়া আছে। ঠিক আছে। এই কোশ্চেনের আনসারটাই আর কি তোমাকে বের করতে হবে, যে প্রিভিয়াসলি কি হয়ে আসছে, এখন এই সময়টাতে ডিজাইনাররা কিভাবে চিন্তা করছে, তাহলে সামনের দিনে আসলে ডিজাইনাররা কিভাবে চিন্তা করবে, ডিজাইন থিঙ্কিংটা আসলে কেমন হবে। আমরা দেখছিলাম যে ডিজাইন আসলে এখনকার সময় আমরা অনেক জায়গাতেই অনেকগুলা স্লাইডে দেখবা যে ডিজাইন আসলে খুব আহ, মানে হিউম্যান সেন্ট্রিক একটা বিষয় হয়ে গেছে। মানে ডিজাইনার ডিজাইন করে, সেটা থেকে ডিজাইন অনেক বের হয়ে আসছে। মানে ডিজাইন শুধু ডিজাইনারের উপর নির্ভরশীল না, ডিজাইন মাল্টিডিসিপ্লিনারি একটা অ্যাক্ট হয়ে গেছে। এরপর এটা মানুষের জন্য আরো বেশি হেল্পফুল কিভাবে হবে, এরকম একটা জায়গা থেকে ডিজাইনটাকে দেখার চেষ্টা করা হয়েছে। এবং স্টিল নাও দেয়ার ইজ এ কোশ্চেন, এটা আসলে এক একজন ডিজাইনার এক এক ভাবে ইন্টারপ্রেট করে, যে ডিজাইনারের আসলে কিভাবে ডিজাইন করা উচিত, সামনের দিনগুলোতে ডিজাইনার কিভাবে চিন্তা করবে, এটা পুরাপুরি তোমাদের, আমরা কে কেমন মানুষ সেটার উপর ডিপেন্ড করে। সো তোমাদের এমন ভাবার কোনো কারণ নাই যে এটার আনসার একটাই হবে। কোশ্চেনটা হচ্ছে হোয়াট ইজ দ্য চেঞ্জিং রোল অফ এ ডিজাইনার। ঠিক আছে। সো এটা থেকে যদি কোনো কোশ্চেন পরীক্ষাতেও আসে, কিংবা আমি তোমাদেরকে সাজেস্ট করব যে নিজেদের একটা স্ট্যান্ড পয়েন্ট তৈরি করো। ঠিক আছে, আমি কি বুঝাতে পারছি এই কোশ্চেনটা? যে হুম। নিজেদের একটা স্ট্যান্ড পয়েন্ট তৈরি করো, যে মানে ডিজাইনারের রোল আসলে কি হওয়া উচিত। মানে আমার ওই স্লাইডটাতে কিছু কিছু জিনিস আছে, তোমরা একটু গুগল টুগল করলে দেখবা যে অনেক কিছু বলতেছে। বাট আমার কথা হচ্ছে যে তুমি একটু চিন্তা করো যে কেমন হওয়া উচিত ডিজাইনারের রোল। ঠিক আছে। আর পরে একটা ছোট লেজ লাগানো আছে যে হোয়াই ইট ইজ চেঞ্জিং। এইটা তুমি একটু ওই ডায়াগ্রাম দুইটা দেখলে বুঝতে পারবা যে হ্যাঁ, ডিজাইনারের রোল আসলে কেন চেঞ্জ হচ্ছে, কিসের উপর ভিত্তি করে ডিজাইনারের রোলটা হচ্ছে চেঞ্জ হচ্ছে। ওই পৃথিবীর বিভিন্ন ধরনের কারণে হচ্ছে আসলে ডিজাইনারের রোলটা চেঞ্জ হয়েছে। আমরা দেখবো যে যুদ্ধের কারণে ডিজাইনাররা এক সময় একরকম বিহেভ করতো, যেমন দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর আমাদের অনেক কিছু খুব দ্রুত ডিজাইন করতে হয়েছে, ওই সময় ডিজাইনের থিঙ্কিংটা একরকম ছিল। তারপর একই রকম ডিজাইন করতে করতে আমরা এক সময় দেখবো যে দেখেছি যে ডিজাইনটা খুব ডাল বোরিং হয়ে যাচ্ছে। তখন আমরা অন্যরকম ডিজাইন করেছি। তারপর এক সময় যে দেখছি যে ক্লাইমেট চেঞ্জের কারণে আমাদের ডিজাইনের অনেক কিছু চেঞ্জ করতে হচ্ছে। তারপর এক সময় আমরা এখন এসে দেখতেছি যে প্রকৃতির কথা অনেক চিন্তা করতেছি, কিন্তু প্রকৃতির কথা চিন্তা করতে করতে মানুষের কথাই চিন্তা করতেছি না। এখন আমরা দেখি যে মানুষের উপর হচ্ছে মানে মানুষকে গুরুত্ব দিয়ে ডিজাইন করার কথা আমরা বলি। তারপর ইন দা মিন টাইম তোমরা দেখো যে তোমরা নিশ্চয়ই পরিচিত যে কম্পিউটেশনাল ডিজাইন। এটা কি শুনেছো তোমরা, প্যারামেট্রিক ডিজাইন এই টার্মটা?
এই টার্মটার না কথা স্যার, কেউ কি শুনেছো, প্যারামেট্রিক ডিজাইন? স্যার নাম শুনেছি কিন্তু ইন ডিটেইলস জানি না সেভাবে। আচ্ছা, না জানলে কোনো সমস্যা নেই, ক্লাসের শেষে একটু গুগল করে নিও। সারা পৃথিবীতেই এখন প্যারামেট্রিক ডিজাইনের খুব দৌড়, মানে আমাদের ডিজাইন গুলো এখন অধিকাংশ ক্ষেত্রেই হচ্ছে সফটওয়্যার দিয়ে করে ফেলা সম্ভব। আমরা তোমাদেরকে যেভাবে ড্রাফটিং টেবিলে বসে দিনের পর দিন ড্রয়িং করা শিখাই, ওইভাবে আসলে আর অনেকেই আসলে ডিজাইন করা থেকে বের হয়ে আসছে। প্যারামেট্রিক ডিজাইন হচ্ছে ডেটা ড্রিভেন ডিজাইন। আসলে বিভিন্ন রকম ডেটার উপর ডিপেন্ড করে সফটওয়্যার দিয়ে যে ডিজাইনটা তৈরি করা হয়। এটা একটা চলতেছে, মানে মানুষের জন্য কাজ করার জন্য বলতেছে যে প্যারামেট্রিক ডিজাইনটা খুবই ভালো। আবার ইন দা মিন টাইম সবাই দেখতেছে যে এখন একটা আসলে মানে ঝড় চলতেছে আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের, যে কয়দিন পর হয়তো আর্কিটেক্টেরই প্রয়োজন হবে না, এরকম একটা সময় আসলে চলে আসতে পারে। সো এরকম কিছু জটিল জায়গা থেকে আমি বলবো যে এই স্ট্যান্ড পয়েন্টটা তোমরা তৈরি করো যে অ্যাজ এ ডিজাইনার, অ্যাজ এন আর্কিটেক্ট আমাদের আসলে রোলটা কি হওয়া উচিত। ঠিক আছে? সো এই দুইটা কোশ্চেনের আনসার যদি তুমি ওই লেকচার 1 আর 2 থেকে, স্পেশালি লেকচার 2 থেকে যদি বের করতে পারো, তাইলে দেখবে যে আমি অনেকগুলা ক্লাসে একটা কি বলে স্টেটমেন্ট বলা যায়, স্টেটমেন্টের কথা বলেছি যে ডিজাইন ইজ নট এ ম্যাজিক। আমাদের অনেকের কাছে মনে হয় যে ডিজাইন মনে হয় ম্যাজিকের মতো, কেউ কেউ পারে কেউ কেউ পারে না, কারো কারো হয় কারো কারো হয় না। বাট ইটস কমপ্লিটলি একটা প্রসেস আসলে, মানে কিছু সিস্টেমেটিক স্টেপস আছে, স্টেপস গুলা ফলো করার পর যেই আউটকামটা আসে সেটাই হচ্ছে ডিজাইন। ঠিক আছে? এখন এই স্টেটমেন্টটাকে তুমি হচ্ছে ব্যাখ্যা করতে হবে। ঠিক আছে? ডিজাইনের ডেফিনেশন, ডিজাইন থিঙ্কিং এর ডেফিনেশন, ডিজাইন থিঙ্কিং প্রসেসটা আসলে কেমন, ডিজাইনারের রোলটা আসলে কি, এইটার উপর এই এই পয়েন্ট গুলা থেকে তোমার এই এই স্টেটমেন্টটাকে ব্যাখ্যা করতে হবে। ডিজাইন যে আসলে কোনো ম্যাজিক না, ডিজাইন হচ্ছে আসলে একটা প্রসেস। ঠিক আছে? সো এটা হচ্ছে তোমাদের ফার্স্ট কাজ। এখান থেকে একটা মানে এই এতটুকুর ভেতর থেকে তোমাদের পরীক্ষাতে একটা কোশ্চেন আসলে তোমরা পাওয়ার কথা। ঠিক আছে? এর কোনো একটা বিষয় থেকে। এবার আমরা একটু পরের লেকচারটাতে যাই। পরের লেকচারটা হচ্ছে একদম প্রসেস নিয়েই, স্টেপস গুলাকে আরো ব্যাখ্যা করা হয়েছে। এখানের যে একটা মাত্র কোশ্চেন আছে, কোশ্চেনটা হচ্ছে যে তোমাকে বলা হচ্ছে যে এক্সট্রাক্ট করতে যে টিপিক্যাল ডিজাইন প্রসেসটা আসলে কি। ঠিক আছে? এবং তুমি তো এই যে 6 মাস ধরে স্টুডিওতে ডিজাইন করেছো, আহ সেই যে তুমি কি আসলে কোনো প্রসেস উদ্ধার করতে পেরেছো কিনা, তুমি কি তুমি যেভাবে কাজ করো ওইটার মধ্যে কি এই স্টেপস গুলা খুঁজে পাও কিনা, এই কোশ্চেনটা হচ্ছে সেই বিষয়টা নিয়ে। ঠিক আছে? যে আমার ওই লেকচারটাতে, লেকচার 3-তে আসলে, লেকচার 3-তে বলা হয়েছে যে ডিজাইনের এই যে কিছু এস্টাবলিশ প্রসেসের কথা বলা আছে। ঠিক আছে? কিছু পৃথিবীর যেগুলা রিনাউন্ড আর কি, এরকম কিছু মেথডের কথা বলা আছে। এবং তারপর যেটা একদম বেসিক, যে সবগুলাতেই আসলে কমন, এরকম কিছু স্টেপস এর কথা বলা আছে। তো এই লেকচারটার জন্য কোশ্চেনটা অনেকটা এরকম যে এখানে তো খুব মানে ধর যে টেক্সট বুক কিছু কথা বলা আছে, যে এম্পাথাইজড হতে হবে, আন্ডারস্ট্যান্ড করতে হবে বিষয়টা, এরপর আইডিয়া জেনারেট করতে হবে, এরপর কয়েকটা সলিউশন বের করতে হবে, এরপর এটাকে কোনো না কোনো ভাবে ট্রায়াল দিতে হবে। এখন তুমি তোমার স্টুডিওতে কি এরকম কিছু করেছিলে কিনা, তোমার কোন ডিজাইনটা ভালো হয়েছিল, ওই ডিজাইনটাতে তুমি কিভাবে কাজ করেছিলে, কোন ডিজাইনটা খারাপ হয়েছিল, এরকম একটা জায়গা থেকে তোমার প্রসেসের সাথে এই আইডিয়াল প্রসেসটাকে হচ্ছে আমি কম্পেয়ার করার কথা বলেছি এইখানে। ঠিক আছে? সো এটা কি বুঝতে পেরেছো এই কোশ্চেনের ঘটনাটা কি, যে তোমার প্রসেস কি আর আইডিয়াল প্রসেস কি, এটার মধ্যে ডেভিয়েশনটা আসলে কি রকম? ঠিক আছে? এবং তোমরা দেখবা যে ডিজাইন যে ম্যাজিক না, ডিজাইন যে একটা প্রসেস। এই প্রসেসে একটা কথা আমি বলেছিলাম যে ডিজাইনটা হচ্ছে এখানে একটার পর একটা স্টেপের কথা বলা আছে, কিন্তু এটা হচ্ছে কিছুটা ইটারেটিভ। ইটারেটিভ মানে হচ্ছে একটা এটাকে স্পাইরালও বলা যায়। মানে তোমার কোনো একটা স্টেপে যদি মনে হয় যে কোনো একটা কিছু ভুল হচ্ছে, তোমার হচ্ছে পেছনের একটা স্টেপে ফেরত যে কিছু কাজ করে আবার সামনে আসতে হবে।
ঠিক আছে, এরকম মানে এটাই হচ্ছে ডিজাইন প্রসেসের আসলে সবচেয়ে শক্তিশালী জায়গা, যে ইটারেটিভ, মানে বারবার ট্রাই করা, ভুল হলে পেছনে ফেরত যে ভুলটাকে বোঝার চেষ্টা করা। ঠিক আছে, সো তুমি একটু বোঝার চেষ্টা করো যে তোমার আসলে তুমি যে প্রসেসে ডিজাইন গুলা করো, যে তোমার আসলে কোন জায়গাটাতে এই যে ইটারেটিভ প্রসেসটা স্টার্ট হচ্ছে, কোথায় যে তুমি ঝামেলায় পড়তেছো। হ্যাঁ, এটা আসলে তোমাকে শুধু এই কোর্সের জন্য না, আই বিলিভ যে এটা তোমাকে আসলে নেক্সট টার্ম গুলাতে কিংবা সামনের যে কোনো টার্মে ডিজাইনে আসলে তোমাকে সত্যি সত্যি তুমি কাজে লাগাতে পারবা। ঠিক আছে, সো এই লেকচারটাতে এরপরে কি আছে দেখি। এরপরে আহ আচ্ছা, এটার একটা ইম্পর্টেন্ট বিষয় হচ্ছে এই এই ডায়াগ্রামটার কথা কি তোমাদের মনে আছে, এই তিনটা টার্মের কথা? ডিজায়ারেবল, ভায়াবল, ফিজিবল, এই তিনটা টার্ম হ্যাঁ স্যার। মনে আছে? না স্যার, মনে নাই। আচ্ছা, ভেরি গুড। মনে না থাকলে তোমাদেরকে আবার জাস্ট একটু মনে করায় দেই যে রাইট সলিউশনের ক্ষেত্রে এই তিনটা কোশ্চেন করতে হয়, যে আমি যে সলিউশনটা বের করেছি এটা কি ডিজায়ারেবল কিনা, এটা কি ভায়াবল কিনা, এটা কি ফিজিবল কিনা। ঠিক আছে, এই কোশ্চেনটা সামনের কোন একটা লেকচারে থাকার কথা। এই 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 লেকচারে কোশ্চেনটা দেখতে পাচ্ছি না, বাট দিস ইজ ভেরি ইম্পর্টেন্ট কোশ্চেন, যে কিভাবে রাইট সলিউশনে পৌঁছাইতে হয়। ঠিক আছে, এটার কোনো এক্সাম্পল আমি আসলে এখানে দেই নাই, এই লেকচারটাতে এটার কোনো এক্সাম্পল দেয়া নাই। বাট তোমরা একটু এই তিনটা পয়েন্টের বেসিসে একটু খুঁজতে চেষ্টা করো যে ডিজায়ারেবল মানে কি, ভায়াবল মানে কি, ফিজিবল মানে আসলে কি। ঠিক আছে, কেন এই তিনটা পয়েন্টের বেসিসে মানে আহ, আহ, দেখবা যে আমরা বলি যে একটা প্রবলেমের অনেকগুলা সলিউশন হয়, কিন্তু সবচেয়ে সবচেয়ে যে সলিউশনটা অ্যাপ্রোপ্রিয়েট সেটা হচ্ছে এই তিনটা পয়েন্টকে হচ্ছে মানে কনভিন্স করে, এরকম একটা সলিউশনই হচ্ছে বেস্ট সলিউশন। খাবা একটু পর ক্লাস ঠিক আছে, ক্লাস চলে। লেকচার থ্রিতে আমরা আরেকটা কোশ্চেন দেখতে পাচ্ছি, যে হাউ ডিজাইন প্রসেস ফেইলস এন্ড হাউ টু গেট দ্য রাইট সলিউশন। আচ্ছা, এনিওয়ে, যে এখানে আছে ওই কোশ্চেনটা যেটা কথা তোমাদেরকে বলছিলাম, যে রাইট সলিউশন মানে আসলে কি। রাইট সলিউশনের এই তিনটা পয়েন্ট হচ্ছে খুব বিখ্যাত, যে এই তিনটা পয়েন্টের কথা যেটা বললাম, ভায়াবল, ফিজিবল, আর হচ্ছে কি আরেকটা পয়েন্ট কি, বলতে পারবা কেউ? ডিজায়ারেবল। ডিজায়ারেবল, ওকে, ভেরি গুড। আহ তার মানে হচ্ছে ডিজাইন প্রসেস কিভাবে ফেল করে এবং কিভাবে রাইট সলিউশনে যাবে। এইখানেও আমি বলবো যে তোমাদের হচ্ছে স্টুডিও এক্সপিরিয়েন্স কি সেটার সাথে একটু এই জিনিসটা চিন্তা করো, যে তোমাদের ডিজাইন করতে করতে তুমি আসলে কিভাবে ফেল করো। আমার লেকচারেও কিছু পয়েন্টের কথা বলা আছে। মানে আমার মনে হয় যে আমরা যদি ওই লেকচারে যেই কথা বলা আছে এর বাইরে যদি কিছু খুঁজে পাই তাহলে মনে হয় খুব ভালো কিছু হবে। ঠিক আছে, লেকচারের ওইগুলো আসলে বিভিন্ন জায়গায় বিভিন্ন জন বলছে এরকম কিছু পয়েন্ট, বাট এর বাইরে আমরা যদি আমাদের প্র্যাকটিক্যাল এক্সপিরিয়েন্স থেকে কিছু অ্যাড করতে পারি তাইলে হচ্ছে আমাদের লার্নিংটা খুব ইফেক্টিভ হবে। পরের লেকচারে যদি যাই, আইডিয়েশন এন্ড স্কেচের উপর একটা লেকচার ছিল। মেইন কাজ হচ্ছে এই চ্যাপ্টারের মেইন কাজ হচ্ছে, এই লেকচারের মেইন বিষয় ছিল হচ্ছে যে আইডিয়া কিভাবে জেনারেট করে। এটা কোশ্চেনটা হচ্ছে এনিওয়ে, লেকচার 4 আর লেকচার 5 এই দুইটার মেইন বিষয় হচ্ছে প্রবলেম থেকে কিভাবে আমরা সলিউশনে যাই। এরকম একটা বিষয়, যে আমরা যদি একটু দেখি যে মানে তোমাদের মনে আছে কিনা, আমি বারবারই বলেছিলাম যে ডিজাইন আসলে হচ্ছে শুরুই হয় হচ্ছে একটা প্রবলেম থেকে। এখানে যদি কোনো মানে কোনো যদি প্রবলেম না থাকে তাইলে হচ্ছে ডিজাইন করার আসলে কোনো মানে কারণ নাই, কোথাও যদি কোনো প্রবলেম না থাকে। এবং তোমাদের মনে আছে কিনা যে তোমরা যে ফার্স্ট ইয়ার জুড়ে কাজ করছিলে, এখানে আসলে তোমাদের ডিজাইন গুলাতে কি কোথাও কোনো প্রবলেম ছিল, নাকি তোমরা জাস্ট প্রবলেম ছাড়াই খালি কম্পোজিশন করে গেছো? তোমরা কি জানো তোমাদের কম্পোজিশন গুলার হিডেন প্রবলেমটা আসলে কি? না স্যার। কেউ কি অ্যাজিউম করতে পারো যে প্রবলেমটা আসলে কি তোমরা যে কম্পোজিশন করেছো?
কখনো লাইনের কম্পোজিশন, কখনো শেপস এর কম্পোজিশন, কখনো ওই যে র ম্যাটেরিয়ালস এর কম্পোজিশন। স্যার স্পেস ধরা বা স্পেস ক্রিয়েট করা। এটা তো তোমার উদ্দেশ্য, কিন্তু প্রবলেমটা আসলে কি? এটা তো তুমি করতে চাইছো, স্পেস তৈরি করতে চাইছো, প্রবলেমটা স্যার ঠিকই বলেছো, মানে এটা সলিউশন আসলে, বাট কোন প্রবলেমের কারণে আমি স্পেস তৈরি করতে চাইলাম? জাস্ট অ্যাজিউম করো, আমি জানি যে ইটস ডিফিকাল্ট। একটা প্রবলেম, কোনটা? নেগেটিভ স্পেস ক্রিয়েট হওয়া। নেগেটিভ স্পেস ক্রিয়েট হওয়া প্রবলেম, কিন্তু এটা মেইন প্রবলেম না। আর কেউ অ্যাজিউম করতে পারো প্রবলেমটা আসলে কি? স্যার আরেকটা হচ্ছে যে এগুলা কেন করতেছে এটা বুঝতেই না পারা। এটা অবশ্য খুব গভীর প্রবলেম। ওই প্রবলেমের জন্য তুমি আসলে স্পেস তৈরি করো না, কিংবা নেগেটিভ স্পেস না তৈরি করার চেষ্টাও করো না। প্রবলেমটা হচ্ছে, তোমরা খেয়াল করবে আমরা তোমাদেরকে বলি যে 10 ইঞ্চি বাই 10 ইঞ্চি একটা একটা কি প্লেটে কম্পোজিশন করতে, কিংবা 1 ফিট বাই 1.5 ফিট, 12 ইঞ্চি 18 ইঞ্চি এরকম একটা স্পেস দিয়ে দিই, বলি যে এর মাঝখানে কম্পোজিশনটা করতে হবে, তাই না? তার মানে হচ্ছে এইখানে প্রবলেমটা হচ্ছে 10 ইঞ্চি 10 ইঞ্চি যখন বলি, এখানে আসলে পুরাটাই একটা স্পেস, কিন্তু এর মধ্যে আসলে কি নাই, এখানে হচ্ছে ইউজেবল স্পেস থাকে না। এর মধ্যে হচ্ছে আহ, মানে আমরা যখন কাজ করি তখনও দেখবে যে আমরা বলি যে তোমার স্পেস আটকায় গেছে। তোমার স্পেস, ওই যে একটু আগে তিথি মনে বললা যে নেগেটিভ স্পেস তৈরি হচ্ছে, তোমার স্পেসের সাথে স্পেসের কানেকশন নাই। তোমরা খেয়াল করবা যে খোলা মাঠের মাঝখানে আমরা যদি বলি যে মাঠের মধ্যে কি তোমরা কখনো স্পেস খুঁজে পাও? না স্যার। কিংবা একটা মাঠের মাঝখানে কি, আমি যদি বলি যে রাতে ঘুমাতে হবে, রাতে কি আমরা ঘুমাতে পারি কোনো খোলা মাঠে? আমরা কিন্তু খোলা মাঠ আসলে খেলাধুলা করা যায়, কিন্তু ওইখানে কিন্তু রাতে থাকা যায় না। ইভেন আমরা মাঠের মধ্যে যখন দাঁড়াই, ইভেন দিনের বেলায় কিংবা রাতের বেলায় দেখবে যে আমরা কোনো একটা শেল্টারের মতো কিছু খুঁজি, যেমন হচ্ছে গাছ কিংবা যে কোনো কিছু। মানে একটা খোলা মাঠ কখনো আমাদেরকে কোনোভাবেই গাইড করতে পারে না। এবং আমরা আর্কিটেক্টরা আসলে কি করি, আমরা আর্কিটেক্টরা সবসময় আসলে চেষ্টা করি কি মানুষজনকে কোথাও না কোথাও গাইড করতে, কোথাও রেস্ট নেয়ার জায়গা দিতে, মানে এরকম আমাদের কাজটাই হচ্ছে এরকম। মানে একটা ফাঁকা একটা জায়গা থাকে যেখানে কোনো বিল্ডিং থাকে না, আমরা ওইখানে কিছু কি করি, কিছু ওয়াল তুলি, কিছু ওভারহেড প্লেন আনি, এরকম করে করে কিছু ইউজেবল স্পেস তৈরি করি। তার মানেই হচ্ছে তোমরা এখন যে কম্পোজিশনে যেই প্র্যাকটিসটা করতেছো, এটা আসলে সারা জীবন ওই একই রকম একটা প্র্যাকটিসই তোমরা করে যাবা, সবসময় যে স্পেস তৈরি করার চেষ্টা করবা। এখন আমরা বলতেছি যে স্পেস তৈরি করো, এরপরে বলবো যে ভালো স্পেস তৈরি করো, ইউজেবল স্পেস তৈরি করো, তারপরে বলবো যে স্পেস গুলাকে যেন এনক্লোজার দিয়ে সত্যি সত্যি বানানো যায় সেরকম স্পেস তৈরি করো। তার মানে হচ্ছে তোমাদের প্রবলেমটা হচ্ছে স্পেস নাই, কিংবা স্পেসটা ইউজেবল না, যেটাকে হচ্ছে কম্পোজিশন করে ইউজেবল প্রপোর্শনেট একটা বেটার স্পেসে কনভার্ট করা। ঠিক আছে? সো তোমরা মনে হয় হারায় গেছো না, যে স্যার কেন এত কথা বলতেছে, নাকি নাকি কানেক্ট করতে পারতেছো? জি স্যার, বুঝতেছি। কারেক্ট করতে পারতেছি। আচ্ছা, মানে কারণ দেখবে যে আমি যদি, মানে প্রবলেম ইজ ভেরি ভেরি ফান্ডামেন্টাল, আমি যদি প্রবলেম আইডেন্টিফাই করতে না পারি, আহ, এটা আসলে কোনোভাবেই তুমি সলিউশনে পৌঁছাতে পারবা না। ঠিক আছে? সো আমাদের লেকচার 4 এর মূল কোশ্চেনটাই ছিল যে রাইট প্রবলেম এবং রাইট সলিউশন, এই বিষয়টা আসলে কি, এবং এটা আসলে আমরা কিভাবে কিভাবে হচ্ছে এই জায়গাগুলোতে পৌঁছাতে পারি। এখন রাইট সলিউশন নিয়ে তোমাকে আগের লেকচারেই 3টা পয়েন্টের কথা বলা আছে, এই অ্যান্সারটা আসলে আগের লেকচারেই পাবা। এরপর হচ্ছে রাইট
প্রবলেমের একটা বিষয় আছে এখানে একটা আমি এখানে রাইট প্রবলেম বিষয়টা নাই তোমাদেরকে ক্লাসেও এর পরের লেকচারটাতেই আছে যে সলিউশন যেমন আমরা অনেকগুলো সলিউশনে পৌঁছাই প্রবলেমেরও কিছু বিষয় আছে যে প্রবলেমও আসলে একটা প্রবলেম থাকে না এই মাত্রই যেমন তিথি বলছিলে যে প্রবলেম আসলে কি তিথি বলেছে যে নেগেটিভ স্পেস তৈরি করা একটা প্রবলেম আমি আবার বললাম যে স্পেস নাই এটা একটা প্রবলেম ঠিক আছে তিথি মনে হয় আবার আরেকটা বললা যে কি যে প্রবলেম সেটাই আমরা বুঝি না তার মানে বুঝতে পারতেছো যে আহ, তিন তিন ধরনের প্রবলেম আছে তাই না এখন তোমাকে যখন আমি কম্পোজিশন করতে দিব তুমি যদি ফার্স্টে যেমন আহ, একটা হচ্ছে কি প্রবলেম এইটাই আমি বুঝতে পারতেছি না এই প্রবলেম নিয়ে যদি কাজ শুরু করো তাহলে তুমি কি সলিউশনে পৌঁছাতে পারবা পৌঁছানোটা স্যার একটু ডিফিকাল্ট হবে তোমার জন্য বাট বাকি দুটো একটু চিন্তা করো আমি বলেছি যে ইউজেবল স্পেসই নাই এটা যদি একটা প্রবলেম হয় তুমি তখন কি চেষ্টা করবা তুমি তখন চেষ্টা করবা ওই যে ইসা যেটা বললো যে কি যেন বলেছিলে যে ইউজেবল স্পেস তৈরি করতে চাই নাকি জি স্যার, স্পেস কিভাবে ক্রিয়েট করবো এটা। ঠিক আছে তার মানে বুঝতে পারতেছো জাস্ট প্রবলেমটা আমি একটু চেঞ্জ করেছি কি প্রবলেম বুঝতেছি না এটার কোনো সলিউশন নাই আমি আবার প্রবলেমই খুঁজতেছি ওইটার সলিউশন হচ্ছে আমি আবার প্রবলেম খুঁজতেছি ওইটাই হচ্ছে সলিউশন আর আমি যদি জাস্ট একটু ফোকাসটা চেঞ্জ করি যে ইউজেবল স্পেস নাই এটা হচ্ছে আমার প্রবলেম তাইলে আমি কি চেষ্টা করব ইউজেবল স্পেস বানানোর চেষ্টা করব এরপরে বানাতে বানাতে আবার আরেকটা প্রবলেম অ্যারাইজ করবে এটা হচ্ছে আরেকটু সামনে যে স্টেপ যে নেগেটিভ স্পেস তৈরি হচ্ছে যে স্পেস গুলা তৈরি করছি এগুলা হচ্ছে একটার সাথে আরেকটা কানেক্ট হচ্ছে না স্পেসের মধ্যে ফ্লো নাই ওইগুলার তখন আবার তুমি দুইটা তিনটা করে সলিউশন বাইর করতে হবে তো প্রবলেম আর সলিউশনের এই কানেকশনটা কি বুঝতে পারতেছো জি স্যার। একটু তোমাদের স্টুডিওর সাথে মিলিয়ে বলার চেষ্টা করছি আহ এখান থেকেই আসলে আমাদের সলিউশনটা খুঁজে বের করতে হয় এবং আমরা যদি একটু আমাদের ডিজাইন যে প্রসেস আছে প্রসেসে গেলে এই ব্রেইনস্টর্ম নামে একটা আইডিয়েশনের যে জায়গাটা ওইখানে আমরা ব্রেইনস্টর্মিং এর কথা বলি ঠিক আছে ওই যে তোমরা ওই যে অনেক সময় কি হয় ওই যে আটকায় যাও মানে কম্পোজিশন করতে বলছে কি কম্পোজিশন করবো এটা আসলে বুঝতেই পারি না এরকম একটা সময় তৈরি হয় তোমাদের ঠিক আছে সো এই অংশটা হচ্ছে ব্রেন স্টর্মিং করার একটা জায়গা মানে ডিজাইন করতে বললে আমরা আমাদের যেটা হয় যে আমরা সবসময় কি করি দেখবা যে আমরা সাথে সাথে কাগজ কলম নিয়ে কম্পোজিশন করতে বসে যাই বাট কম্পোজিশন শুরু করার আগে সলিউশন মানে ওইটা হচ্ছে টাইপ স্টেট অফ প্রোটোটাইপ মানে ডিজাইন প্রসেসর এটা প্রোটোটাইপ প্রসেস যে আমি কাজ শুরু করে দিয়েছি বাট কাজ শুরুর আগে আসলে বেশ কিছু স্টেপস আছে ওই স্টেপস গুলা তুমি যদি এমপ্যাথেটিক্যালি না দেখো যে প্রয়োজনটা আসলে কি কম্পোজিশনের প্রয়োজনটা কি তুমি যদি একটু এক্সপ্লোর না করো যে লাইনের কম্পোজিশন লাইনটা নিয়ে একটু জানি প্লেনের কম্পোজিশন প্লেনটা নিয়ে একটু বুঝি তারপর তোমরা যেমন লাস্ট একটা কম্পোজিশন করলে যে পাঁচটা কি বিষয়ের উপর তাই না পাঁচটা ঘটনার উপর ভিত্তি করে কিছু চমৎকার কম্পোজিশন করেছো তোমরা মনে আছে তো তোমাদের না জি স্যার। জি স্যার, লাস্ট চমৎকার কিছু তোমরা ওয়েস্ট ম্যাটেরিয়ালের চমৎকার কম্পোজিশন করেছো এখন তুমি একটু খেয়াল করো যে তুমি যদি এই ডিসকভার ফেজটা যদি পার না করো যে ওই ঘটনাটা আসলে কি আমি কোন ম্যাটেরিয়াল নিয়ে কাজ করব তাই না আর তারপরে না তুমি ব্রেনস্টর্ম করবে যে আমার সলিউশনটা আসলে কি হতে হবে তার মানে প্রবলেম বুঝতে হবে আমার সলিউশন বেশ কিছু সলিউশনে যাইতে হবে বোঝা যাচ্ছে প্রসেস গুলা তারপরে হচ্ছে প্রোটোটাইপ আমি কয়েকটা সলিউশন তৈরি করব সেই সলিউশন থেকে এবার আমি কোনটা সবচেয়ে ডিজায়ারেবল ফিজিবল ভায়াবল এগুলা কোশ্চেন করে করে আমার বের করতে হবে যে তাইলে হুইচ ওয়ান ইজ দা রাইট সলিউশন ঠিক আছে সো আই থিংক এই কোশ্চেনটা বুঝতে পেরেছো যে মানে এই রাইট প্রবলেম আর রাইট সলিউশনের প্রয়োজনটা আসলে কি এইখান থেকে একটা জায়গায় আমরা পৌঁছাই যে এখান থেকে আমরা চিন্তা করা শুরু করি এবং চিন্তা করতে যে আমরা দেখি যে আহ চিন্তার হচ্ছে দেখবা যে দুই ধরনের চিন্তার কথা আমরা বলি ঠিক আছে ডাইভার্জেন্ট চিন্তা আর হচ্ছে কনভার্জেন্ট একটা চিন্তার কথা আমরা বলি তো সামনের লেকচারটাতে আমি ডাইভার্জেন্ট কনভার্জেন্টের সাথে আরো দুইটা টার্ম অ্যাড করছি যে লিনিয়ার আর নন লিনিয়ার এরকম কিছু হবে
তো ডায়াগ্রামটা দেখেই বুঝতে পারতেছো নিশ্চয়ই যে ডাইভারজেন্ট মানে একটু লিনিয়ার, মানে আমরা যে বলতেছি যে ডিজাইন প্রসেস হচ্ছে ইটারেটিভ, ডাইভারজেন্ট চিন্তা হচ্ছে এর বিপরীত, আর কনভার্জেন্ট হচ্ছে ইটস লাইক এ পাজল। এটা আমি এক ধরনের সলিউশনের দিকে আগাচ্ছি, আমি যদি কোথাও আটকে যাই আমার আবার পেছনে ফিরে আসতে হবে প্রবলেমটা আসলে কোথায়, এইভাবে খুঁজে খুঁজে রাস্তা বের করতে হয়। এরকম এক ধরনের চিন্তার কথা আমাদের। প্রসেস হচ্ছে কনভার্জেন্ট প্রসেস, এটা হচ্ছে ভায়াবল। এখন তোমাদের ক্লাসে আমরা বলেছিলাম যে একটা কনভার্জেন্ট, তোমাদের যদি মনে থেকে থাকে আর কি, যে কনভার্জেন্ট যে থিঙ্কিং সেটা হচ্ছে অনেকগুলা ডাইভার্জেন্ট থিঙ্কিং এর কম্বিনেশন আসলে, মানে অনেকগুলা ডাইভার্জেন্ট চিন্তা একসাথে মিললে আসলে একটা কনভার্জেন্ট টাইপের থিঙ্কিং হয়। সো এই বিষয়গুলা আছে হচ্ছে আমাদের লেকচার 5-এ। লেকচার 5-এ গেলে এই যে টাইপস অফ থিঙ্কিং এর এই জায়গাগুলা থেকে, যেমন থিওরির কথা বলা আছে, এটা আর অত দেখতে বলবো না আমি, বাট এখানে গেলে ওই যে কিছু দেখবা যে থিওরি গুলার সাথে এই ডাইভার্জেন্ট থিঙ্কিং, ল্যাটারাল থিঙ্কিং, সরি আমি বলছি লিনিয়ার, বিষয়টা হচ্ছে ল্যাটারাল আর হচ্ছে ক্রিটিক্যাল। ওইটাতেও আমি বলেছিলাম যে ডাইভার্জেন্ট আর কনভার্জেন্ট যে বিষয়টা আছে সেটার সাথে ল্যাটারাল আর ক্রিটিক্যাল দুই ধরনের বিষয় আছে, এবং এটা থেকে একটা ম্যাট্রিক্স নিয়ে আমরা ক্লাসে আসলে আলোচনা করেছিলাম। মানে ম্যাট্রিক্সটা একটু কমপ্লেক্স, তোমরা একটু এই ম্যাট্রিক্সটা বোঝার চেষ্টা করবা যে আমাদের আসলে থিঙ্কিং প্রসেসটা কেমন হওয়া উচিত, এটা হচ্ছে বের করে আনতে হবে তোমার, আমাদের কেমন হওয়া উচিত। কিন্তু তার আগে তোমার বুঝতে হবে যে তুমি আসলে কিভাবে চিন্তা করো। ঠিক আছে, তুমি কি দেখবা যে কেউ কেউ ডাইভার্জেন্ট চিন্তা করো, কেউ কেউ ক্রিটিক্যালি চিন্তা করো, কেউ কনভার্জেন্ট ওয়েতে চিন্তা করো, কেউ ল্যাটারাল ওয়েতে চিন্তা করো। ঠিক আছে, একটু জটিল মনে হতে পারে, বাট ইউ হ্যাভ টু ফাইন্ড আউট ইউর ওয়ে অফ থিঙ্কিং। তোমার ক্লাসে এরকম আছে না যে এক একজন ডিজাইনের সময় কেউ খুব দ্রুত ডিজাইন করছে, কারো অনেক সময় লাগে, কেউ অনেকগুলা ডিজাইন করতেছে, এক একজনের প্রসেস কিন্তু এক এক রকম, তাই না? ক্লাসে এটা খেয়াল করতে পারার কথা যে সবাই কিন্তু একই জি রকম না, স্যার। সবার একই সময় লাগে না। এর কারণই হচ্ছে আমাদের এক একজনের থিঙ্কিং টাইপসটা হচ্ছে ডিফারেন্ট। ঠিক আছে, সো এটা একটু বুঝতে হবে যে তাইলে এই ডাইভার্জেন্ট আর কনভার্জেন্ট থিঙ্কিংটা কি, তোমার থিঙ্কিং ওয়েটা আসলে কি। ঠিক আছে, তুমি কি ডাইভার্জেন্ট থিঙ্কার, কনভার্জেন্ট থিঙ্কার, ল্যাটারাল থিঙ্কার, ক্রিটিক্যাল থিঙ্কার, এই তুমি আসলে কোনটা? ঠিক আছে, সো এই লেকচারটাতে আমি আবার একটু শুরুর দিকে যাই। প্রবলেম আইডেন্টিফিকেশন, এখানে টাইপস অফ থিঙ্কিং আছে, টাইপস অফ থিঙ্কিং এর কয়েকটা বিষয়ের উপর ভিত্তি করে আমরা আহ, এই এই এটা হচ্ছে একটা ম্যাট্রিক্স। ম্যাট্রিক্সটা কি খুব কমপ্লেক্স মনে হচ্ছে তোমাদের? স্যার আরেকবার একটু বোঝান এটা। আচ্ছা, আরেকবার একটু বোঝানো হচ্ছে জটিল। তোমাদের আমি ম্যাট্রিক্স কিভাবে রিড করে সেটা একটু জাস্ট বলে দেই। এখানে হচ্ছে দুইটা সাইড আছে, ঠিক আছে? দুইটা সাইড না, আসলে চারটা সাইড আছে। এখন দেখো যে আহ, চারটা ডিরেকশনে চারটা পয়েন্টের কথা বলা আছে, যে একটা হচ্ছে জেনারেটিং আইডিয়াস, একটা হচ্ছে অ্যানালাইজিং অবজেক্টিভলি, আরেকটা হচ্ছে এভালুয়েটিং আইডিয়াস, একটা হচ্ছে চ্যালেঞ্জিং অ্যাজাম্পশনস। এই চারটা টার্মকে তোমার বুঝতে হবে যে তুমি যখন ক্লাসে কাজ করো তুমি কি চিন্তা অবজেক্টিভলি করো, তোমার কি মানে আমি অবজেক্টিভ, মানে প্রবলেম অবজেক্টিভ নিয়ে চিন্তা করলাম না, আমি কি আইডিয়া এই জায়গাটাতে আমি স্ট্রং, নাকি আমার কাছে যখন অনেকগুলা সলিউশন থাকে আমি হচ্ছে আমি এভালুয়েট সহজে করতে পারি। ঠিক আছে, তারপর আবার কেউ কেউ আছে দেখবা যে চ্যালেঞ্জিং অ্যাজাম্পশনস, মানে ক্রিটিক্যালি কেউ কেউ বলতেছে যে তোর এই ডিজাইনটা ভালো হয় নাই, কিংবা তুমি নিজেই বুঝতে পারো তোমার কোনটা খারাপ কোনটা ভালো। এখন বিষয় হচ্ছে এই চারটা বিষয় তোমাদের সবার মধ্যেই আছে। ঠিক আছে, যে সবাই আমরা আইডিয়া জেনারেট করি, সবারই একটা অবজেক্টিভ থাকে কেন আমি ডিজাইন করতে চাই, সবাই হচ্ছে কয়েকটা সলিউশনের মধ্যে এভালুয়েট করতে পারি।
ঠিক আছে, এবং কোয়েশ্চেনও করতে পারি কেন এটা খারাপ কেন এটা ভালো। এখন তোমার আসলে বুঝতে হবে যে তুমি আসলে কোন জায়গাটাতে স্ট্রং। কয়েকটা ডিজাইন তুমি করেছো, এখান থেকে তোমাকে এই জায়গাগুলোকে বুঝতে হবে। বুঝলে পরে তুমি এখানে বলতে পারবা তুমি হচ্ছে কোন ধরনের থিঙ্কার। ঠিক আছে, যেমন ধরো যে তোমার যদি আইডিয়া জেনারেশন ভালো হয়, তার মানে তুমি হচ্ছে ডাইভারজেন্ট আর ল্যাটারাল থিঙ্কিং এ ভালো। তুমি যদি অবজেক্টিভলি অ্যানালাইজ করতে পারো, তার মানে তুমি হচ্ছে কনভার্জেন্ট অর ডাইভারজেন্ট থিঙ্কিং, শুধু এই এই প্রসেসটাতে তুমি ভালো। তুমি যদি এভালুয়েট করতে পারো ভালো, তার মানে তুমি ক্রিটিক্যাল থিঙ্কার আর কনভার্জেন্ট থিঙ্কিং এই জায়গাগুলোতে তুমি ভালো। আর তুমি যদি ভালোভাবে ক্রিটিক ক্রিটিক করতে পারো, যে কিংবা তুমি যদি বুঝতে পারো যে ভালো কেন খারাপ কেন, তার মানে হচ্ছে তুমি ল্যাটারাল আর ক্রিটিক্যাল থিঙ্কিং এ ভালো। এখন একটা বিষয় দেখবে যে দুইটাতে দুইটা কালার দেয়া আছে। কনভার্জেন্ট আর ক্রিটিক্যাল থিঙ্কিং এ এক ধরনের কালার, ডাইভারজেন্ট আর ল্যাটারাল থিঙ্কিং এ হচ্ছে আরেক ধরনের কালার। তো তোমাদের যদি মনে থেকে থাকে যে আমি বলছিলাম যে আমাদের থিঙ্কিংটা হইতে হয় হচ্ছে কনভার্জেন্ট, তার মানে হচ্ছে আমি অনেক আইডিয়া তৈরি করতে পারি কিংবা আমি অনেক অবজেক্টিভলি চিন্তা করতে পারি। এইটাতে ভালো হলে আমাদের আসলে খুব বেশি বেনিফিট আমরা পাবো না, যদি না আমরা হচ্ছে আমাদের আইডিয়া গুলা কোনটা ভালো কোনটা খারাপ এটা বুঝতে না পারি। ওই জায়গাটা বুঝতে পারার মানেই হচ্ছে তুমি মানে তুমি বেটার ক্রিটিক, মানেই হচ্ছে ভালো খারাপ বুঝতে পারার ক্ষমতা তোমার মধ্যে আছে। তার মানে তুমি কনভার্জেন্ট ওয়েতে থিঙ্কিং করতে পারো এবং তুমি হচ্ছে ক্রিটিক্যাল থিঙ্কার। আহ বোঝাইতে যে কি আরো কঠিন করে ফেললাম নাকি? না জি স্যার, স্যার। বুঝছি। আচ্ছা, জিনিসগুলা একটু কঠিন তোমাদেরকে, কঠিন এবং ক্রিটিক্যাল। কারণ ক্লাসে তোমাদেরকে বলেছি আমাদের কোর্সের যেই জায়গাটা নিয়ে আমরা পড়াশোনা করতেছি এটা আসলে ইটস এ কাইন্ড অফ ফিলোসফি ক্লাস। ডিজাইন ডিজাইন বলতেছি, বাট ইটস অল অ্যাবাউট ফিলোসফি। ঠিক আছে, সো একটু কাঠখোট্টা হয়ে যেতে পারে, বাট ইউ হ্যাভ টু ফাইন্ড ইউর ওয়ে আউট। তো এনিওয়ে, এরপরে একটা কোশ্চেন আছে যে এই যে আমরা যে বিভিন্ন ধরনের থিঙ্কিং প্রসেসের কথা বলতেছি, যে এই থিঙ্কিং প্রসেসটা আসলে কোন লেভেলে কিভাবে কাজ করে। এরপরে গেলে দেখবা যে এই ম্যাট্রিক্সটার পরে এই আইডিয়েশন লেভেলে কিছু কথা বলা আছে, যে আমরা কিভাবে আসলে চিন্তাটা করব, আমরা থিঙ্কিং প্রসেসটা কি হবে আইডিয়েশন লেভেলে। প্রোটোটাইপ লেভেলে গেলে কি কি হচ্ছে আমার প্রসেসটা আসলে কি হবে, রিফাইন লেভেলে গেলে আমার প্রসেসটা কি হবে। ঠিক আছে, এবং এই তিনটা প্রসেসে তিনটা স্টেপে হচ্ছে তোমার থিঙ্কিং প্রসেসের কথা এখানে বলা আছে। এবং বলতে যে তুমি দেখবা যে তুমি আসলে, আমি বলতেছি যে ল্যাটারাল ইজ নট গুড, ডাইভারজেন্ট ইজ নট গুড, তোমার কনভার্জেন্ট হওয়া উচিত, ক্রিটিক্যাল হওয়া উচিত। বাট এখানে এই যে চারটা পয়েন্ট, ব্রেইনস্টর্মিং, সলিউশন খোঁজা, আউটসাইড দ্য বক্স চিন্তা করা, ঠিক আছে, তারপর এই যে অবজেক্টিভ ওয়াইজ ইনফর্ম ডিসিশন নেয়া, এই সবকিছুর কথাই আবার এগুলাতে বলা আছে। আহ, মানে আমরা আসলে যখন চিন্তা করি, আমরা আসলে সব ধরনের চিন্তাই করি, আমরা শুধু কেউ কেউ কোনো একটা জায়গায় মেবি স্ট্রং। এখন আমার কোশ্চেন হচ্ছে এটা বোঝা কেন জরুরি। ঠিক আছে, এটা বোঝা আসলে কেন জরুরি যে কোন কোন স্টেপটাতে কিভাবে থিঙ্কিং কাজ করে এবং আমি কোন জায়গাটাতে স্ট্রং, এটা বোঝা খুব ইম্পর্টেন্ট। কারণ তুমি যদি তোমার স্ট্রং জায়গা বুঝতে না পারো, তুমি কিন্তু তোমার স্ট্রেংথ আসলে ডিজাইনে কাজে লাগাতে পারবে না কখনোই। ঠিক আছে, এবং তোমাদেরকে বলেছিলাম যে সলিউশন খোঁজার কয়েকটা স্টেপ আছে। সলিউশন খোঁজার কিছু স্টেপস এমন আছে তোমার কিছু কিছু পয়েন্টে যে তুমি নিজে আসলে কি করতে পারবে না, তুমি নিজে আসলে কোনো সলিউশন খুঁজে পাবে না। মানে ডিজাইন জিনিসটা এরকম, তোমাকে তখন গুগলে সার্চ করতে হবে, তোমাকে তখন বিভিন্ন বইয়ে এটার সলিউশন খুঁজতে হবে। ঠিক আছে, তোমাকে তখন তোমার পিয়ারদের কাছে যেতে হবে, তোমার সিনিয়রদের কাছে যেতে হবে, তোমার স্যারদের সাথে, মানে আমাদের সাথে তোমাদের বসতে হয় সলিউশনের জন্য, তাই না? এই প্রসেস গুলোকে সবগুলাই কিন্তু আমরা স্টুডিওতে ফলো করি, তাই তো? এখন আহ তুমি এই তিনটা স্টেপে যে দেখবে যে এই সবকিছুর কথাই আমরা ঘুরায় ফিরে বলতেছি যে আমাদের থিঙ্কিং আসলে কেমন হওয়া উচিত।
এবং আমাদের থিঙ্কিং কেমন হওয়া উচিত এবং তোমার থিঙ্কিং কেমন, এটা যখন তুমি কম্পেয়ার করতে পারবা, তুমি তখন তোমার লুপ হোলটা আসলে খুঁজে বের করতে পারবা যে তোমার আসলে স্ট্রেংথ কোন জায়গায়, আবার তোমার উইকনেসটা আসলে কোন জায়গায়, তোমার আসলে কোন জায়গাটা নিয়ে কাজ করতে হবে। ঠিক আছে? তো এটা একটা ইম্পর্টেন্ট কোশ্চেন যে থিঙ্কিং আসলে বিভিন্ন ডিজাইন প্রসেসের কোন স্টেপে কিভাবে আহ, কাজ করে। এবং এই লেকচারের ফাইনাল কোশ্চেনটা আছে যে আহ, আমি যে এই যে থিঙ্কিং এ এত থিঙ্কিং প্রসেসে বিভিন্ন ডিজাইন প্রসেসের স্টেপসে কাজ করতেছি, তো এটা আমাকে কিভাবে ক্রিয়েটিভিটিতে হেল্প করে। ঠিক আছে, এখানে চারটা পাঁচটা সলিউশনের চারটা পাঁচটা বিষয়ের কথা বলা আছে। ঠিক আছে, আমি যদি এই প্রসেসে এই এই ঘটনাগুলা ঘটাই, এইভাবে চিন্তা করি, ডিজাইনের এই প্রসেস গুলাতে এইভাবে কাজ করি, যে কয়েকটা কথা বলা আছে, ব্রেনস্টর্মিং করি, প্রোটোটাইপ করি, সবকিছু করি, তাইলে এই 5 ধরনের ঘটনা ঘটার একটা চান্স আছে। ঠিক আছে, সো এটা আউটকাম। তুমি যদি ডিজাইন প্রসেস ফলো করো, তুমি যদি তোমার থিঙ্কিং প্রসেস কাজে লাগাও, তুমি যদি তোমার স্ট্রেংথ কাজে লাগাও, তাইলে এই 5 ধরনের, ওকে, ইন দা মিন টাইম তুমি যদি তোমার লুপ হোলস খুঁজে পাও এবং সেটা নিয়ে কাজ করো, এই 5টা ধরনের ঘটনা ঘটার চান্স আছে। ঠিক আছে, সো আমি এইখানেও তোমাদেরকে বলবো যে তোমার ক্ষেত্রে আসলে কোন ঘটনা ঘটে, এই 5টার মধ্যে তোমার ক্ষেত্রে আসলে কোন ঘটনা ঘটে। ঠিক আছে, তোমার কনসেপ্ট গুলা কি ইউনিক হয়, তুমি দেখবে যে তোমার ক্লাসের কেউ কেউ ভালো কনসেপ্ট তৈরি করে, কেউ কেউ খুব কমপ্লেক্স ডিজাইন করে, কিন্তু ওইটাতে কোনো কনসেপ্ট নেই, আবার দেখতে খুব, কিছু কিছু প্রজেক্ট দেখবে যে দেখতে খুবই ভালো। ঠিক আছে, খুব সিম্পলি কেউ ভালো একটা প্রবলেম সলভ করে, কেউ কেউ দেখবে যে আবার এমন কিছু মানে ম্যাটেরিয়াল চুজ করছে যেই ম্যাটেরিয়াল তুমি চিন্তাও করো নাই। ঘটনা এরকম ঘটনা তোমাদের শেষ প্রজেক্টটার কথা একটা আমি বলবো যে লাস্টের জি স্যার দিকের এরকম। যে প্রজেক্ট গুলা করছো সেই জায়গাগুলোতে দেখবা যে কেউ কনসেপ্টে ভালো, কারোটাতে বলতেছি যে এটা খুব কমপ্লেক্স হয়ে গেছে, কমপ্লেক্স একটা জিনিস সলভ করেছো, কারোটা খুব কমপ্লেক্স দেখতে খুব সুন্দর হয়েছে, কারোটাতে ম্যাটেরিয়াল চয়েস খুব ভালো হয়েছে, মানে এরকম এক একজনেরটাতে এক এক ধরনের ঘটনা ঘটে। ঠিক আছে, সো আমি বলবো যে একটু ব্যাক ক্যালকুলেশন করো যে এই সলিউশন আসছে, তাইলে আমার থিঙ্কিং প্রসেস কেমন ছিল, আমি প্রবলেম আইডেন্টিফিকেশন কিভাবে করেছি, আমি আমার ডিজাইন প্রসেস বিভিন্ন স্টেপসে আমি কিভাবে কাজগুলা করেছি, একটু রিকল করো। ঠিক আছে, কিভাবে এই সলিউশনটাতে পৌঁছাইছো। সো এই লেকচার 4 আর 5 এর থেকে যেই একটা কমন কোশ্চেন আছে, আহ, যে এই থিঙ্কিং টাইপস এর গুড আর ব্যাড সাইড গুলো আসলে কি। ঠিক আছে, এই থিঙ্কিং টাইপস এর গুড আর ব্যাড সাইড গুলো আসলে কি। এখানে একটা টার্ম দেখবে যে বিল্ট এনভায়রনমেন্টাল ডিজাইন নামে একটা টার্ম তোমাদের পরীক্ষার কোশ্চেনে আসতে পারে। তোমরা কি জানো যে বিল্ট এনভায়রনমেন্টাল ডিজাইন কি? না স্যার। আচ্ছা, বিল্ট এনভায়রনমেন্টাল ডিজাইন তোমরা স্টুডিওতে এখনো যে ডিজাইন গুলা করছো এর কোনোটাই আসলে বিল্ট এনভায়রনমেন্টাল ডিজাইন না। ঠিক আছে, স্টুডিওতে আমরা যা করতেছি স্টিল নাও ওইগুলা শুধু ডিজাইন। বিল্ট এনভায়রনমেন্ট ডিজাইন তোমার সিনিয়র ব্যাচের ভাইয়া পুরা যেই কাজগুলো আসলে করতেছে সেকেন্ড ইয়ার, থার্ড ইয়ার, ফোর্থ ইয়ার, ফিফথ ইয়ার লেভেলে, মানে একদম মানুষের সাথে সম্পৃক্ত রেস্টুরেন্ট ডিজাইন। ঠিক আছে, এই যে আইটি সেন্টার ডিজাইন করলো তোমাদের থার্ড ইয়ারের ভাইয়া পুরা, তারপর ফিফথ ইয়ারে লাইব্রেরি ডিজাইন করলো, তাই না, ফোর্থ ইয়ারে পুরা শহর ডিজাইন করতেছে। এই ডিজাইন গুলাকে আমরা বিল্ট এনভায়রনমেন্টাল ডিজাইন বলি। এখন তুমি তো এতদিনে একটা হালকা ধারণা হয়ে গেছে যে বিল্ট এনভায়রনমেন্টাল ডিজাইন আসলে কেমন। তুমি যদিও করনি, বাট তুমি তোমার ডিজাইন আর ওই ডিজাইনের সাথে একটু কম্পেয়ার করার চেষ্টা করবা। এই যে একটু আগেই আমি যেমন তোমাদেরকে বলতে মানে একটু বোঝানোর চেষ্টা করতেছিলাম যে একটা ফাঁকা কাগজে আহ, তোমরা কিছু লাইন, তাই না, কিছু লাইন দিয়ে কম্পোজিশন করো, আবার সেকেন্ড ইয়ারেই দেখবা যে ওই একটা ট্রেসিং এর উপর কিছু দাগ দিচ্ছ, ওইটাই আবার একটা রেসিডেন্স হয়ে যাচ্ছে, মানে বিষয়টা কিন্তু একই। শুধু বিল্ট এনভায়রনমেন্টাল বলতে রিয়েল লাইফ যে ডিজাইন সেইগুলার কথা আমি বলতেছি। সো এই দুইটা লেকচার থেকে তোমাদের টাস্কটাই খুঁজে বের করা এই থিঙ্কিং এর গুড এন্ড ব্যাড সাইড আসলে কি আছে। এই চিন্তা করলে তোমার ক্রিয়েটিভিটি কি ট্রিগার হচ্ছে নাকি হচ্ছে না, কিভাবে হচ্ছে, কোন জায়গাটাতে ঝামেলা হচ্ছে, ল্যাটারাল চিন্তা করলে কি বিপদে পড়তেছো,
আর ক্রিটিক্যালি চিন্তা করলে কি সুবিধা হচ্ছে, ক্রিটিক্যালি চিন্তা করলে কি আরো ঝামেলা বেশি হয়ে যাচ্ছে কিনা? তোমরা স্টুডিওতে দেখবা যে এই বিষয়গুলো আমি বলবো যে একটু মানে লেকচার স্লাইডের লেখাগুলা দেখলে তোমরা একটু মানে কমপ্লেক্সিটিতে ভুগতে পারো, বাট আমি বলবো যে একটু সিম্পলি চিন্তা করো। সিম্পলি চিন্তা বলতে এমন যেমন এই লেকচারে কোথাও লেখা নাই যে আমি দেখবা যে অলরেডি বেশ কয়েকবার বলে ফেলছি যে তোমাদের কি হতে হবে, কমপ্লেক্স কিংবা ক্রিটিক্যাল থিঙ্ক করা শিখতে হবে, ক্রিটিক্যাল থিঙ্কার হতে হবে, তাই না? বুঝতে পারছো কি এটা তোমরা, যে আমি তোমাদেরকে বলতেছি যে ক্রিটিক্যাল থিঙ্কার হতে হবে, ডাইভার্জেন্ট থিঙ্কিং এ বিশ্বাস করতে হবে না, সরি ডাইভার্জেন্ট না, তোমাদের আসলে হইতে হবে কনভার্জেন্ট। এটা কি টের পাইছো যে আমি বলতেছি এরকম হইতে? জি স্যার। জি স্যার। আচ্ছা, এটা হচ্ছে আহ, কেউ কেউ বুঝতে পারো নাও বুঝতে পারো, বাট এটা হচ্ছে সাজেশন, আমার এই দুইটা লেকচার সাজেশন। তোমাদের ক্রিটিক্যাল থিঙ্কার হইতে হবে, আর তোমাদের হচ্ছে ওই যে কনভার্জেন্ট ওয়েতে থিঙ্কিং করতে হবে। এখন এইটা যদি তুমি তোমার স্টুডিওতে করতে যাও, অনেক ক্ষেত্রেই যেটা হবে যে তুমি রাইট টাইমে সাবমিশন দিতে পারবা না। তোমার যখন টাইম হচ্ছে একটা বড় ধরনের ফ্যাক্টর, এর পরের লেকচারটাতেই আমরা দেখবো যে মানে টাইম ফিনান্সের সাথে আমাদের ডিসিশন নেওয়ার একটা সম্পর্ক আছে। এখন আমি খালি চিন্তাই করতেছি, খুব ক্রিটিক্যালি চিন্তা করছি, খুব চমৎকার সলিউশন বের করছি, কিন্তু আমার সময় নাই, আমার টাকা নাই, এগুলা কিন্তু কিছু লুপ হোল আছে। ঠিক আছে, সো আমি বলবো যে এই জায়গাগুলোও একটু চিন্তা করতে হবে তোমাদের, তোমাদের আনসার গুলা মানে তুমি যদি ওইটা লেখো যে হ্যাঁ ক্রিটিক্যাল থিঙ্কিং ভালো, ল্যাটারাল থিঙ্কিং একদম ভালো না, এটা তো প্রবলেম নাই, বাট আমি বলতেছি যে লেকচারের ক্ষেত্রেও একটু ক্রিটিক্যালি থিঙ্ক করো আর কি। ঠিক আছে, আহ, আমি পরেরটাতে যাই, যে লেকচার 6। লেকচার 6 এ বলা আছে যে মানে ডিজাইনের স্ট্র্যাটেজির কি ভূমিকা। আমরা দেখেছিলাম যে লেকচার 6 এ যখন আমরা গেছি, যে ডিজাইন প্রসেসের বাইরে যে আমরা ডিজাইন স্ট্র্যাটেজির কথা বলতেছিলাম, যে তুমি যদি স্ট্র্যাটেজিক্যালি না দেখো ডিজাইনকে, তুমি আসলে আহ, কোনো আসলে লাভ নাই। মানে স্ট্র্যাটেজিক্যালি দেখার মানে হচ্ছে একটা স্ট্র্যাটেজি সেট করা। মানে আমরা স্টুডিওতে কথা বলছিলাম, আমাদের ক্লাসে কথা বলছিলাম যে আমরা এই যে একজন দুজন আর্কিটেক্টকে এখন চিনি, আহ, একজন দুজন আর্কিটেক্টকে চিনি এখন। আর যারা একটু রিনাউন্ড আর্কিটেক্ট, তাদের আর্কিটেকচারে এক ধরনের সিগনেচার থাকে, তাদের কাজ দেখলেই চেনা যায়। ইভেন তুমি তোমার স্টুডিওতেও অলরেডি এই যে ওয়ান ওয়ান টার্ম শেষ করলা, তুমি দেখবা যে তোমাদের কারো কারো কাজ, কারো কারো গ্রাফিক্স শিট দেখলে এখনই তুমি মানে ওই রোল নাম্বার না দেখেই বলতে পারবে এটা হচ্ছে ওর গ্রাফিক্স শিট, কিংবা এই ডিজাইনটা মনে হয় ও করছে, এরকম হয়ে গেছে না অলরেডি? তোমরা কি চিনতে পারো যে না দেখে এই কাজটা আসলে কে করছে? এরকম দুই চার জনের হয়ে যাওয়ার কথা অলরেডি। ভালো হইতে পারে, খারাপ হইতে পারে, ইটস নট অলওয়েজ দ্যাট ইট হ্যাভ টু বি রাইট অর গুড। খারাপও হইতে পারে, কিন্তু এটা চেনা যায়। আমি পজিটিভ নেগেটিভ এই বিষয়টা বলছি না, আমি বলছি যে এটা হচ্ছে স্ট্র্যাটেজি, মানে এক একজনের এক একটা স্ট্র্যাটেজি থাকে। এখন ডিজাইনের স্ট্র্যাটেজি ইজ ভেরি ইম্পর্টেন্ট, এবং এক একজন আর্কিটেক্ট অনেক ধরনের স্ট্র্যাটেজি নিয়ে কাজ করে, এগুলোর মধ্যে একটা ব্যালেন্স তৈরি করা লাগে। এই যে একটু আগেই যেটা আমি বলতেছিলাম যে আমরা আসলে যখন কাজ করি তখন হচ্ছে স্ট্র্যাটেজি হচ্ছে আর্কিটেক্টের স্ট্র্যাটেজি একরকম। যেমন হচ্ছে আমরা যখন ডিজাইন করি আমাদের কোন কোন প্রজেক্টে দেখতে হয় যে আহ, দ্রুত বানাতে হবে, এরকম কিছু প্রসেস আছে, এরকম কিছু স্ট্র্যাটেজি থাকে, এই প্রজেক্টটা দ্রুত শেষ করতে হবে। কোন কোন প্রজেক্ট থাকে যে এই প্রজেক্টটা হচ্ছে অনেক কম টাকায় তৈরি করতে হবে। ঠিক আছে, এখন এখানে একটা ডিলেমা থাকে যে যেটা কম টাকায় করতে হয় সেটা শেষ হতে অনেক সময় লাগে, আর যেটা হচ্ছে দ্রুত করতে হয় সেটা শেষ করতে অনেক টাকা লাগে। এরকম একটা ডিলেমা আছে। সো এরকম একটা ডিলেমার কথা তোমাদের ক্লাসে আমরা বলেছিলাম। তোমরা জানি না মনে করতে পারবা কিনা, বাট এটার উপর ভিত্তি করে আহ, আমরা হচ্ছে ডিজাইনের একটা ব্যালেন্স তৈরি করতে হয়, যে মানে ডিজাইনের ভেতরে একটা ব্যালেন্স নিয়ে আসতে হয়, ব্যালেন্স নিয়ে চিন্তা করা শুরু করতে হয় যে আমি আসলে কি টাকা নিয়ে চিন্তা করব, আমি সময় নিয়ে চিন্তা করব, আমার চিন্তার বিষয়টা কি হবে।
ঠিক আছে, ওইটা চিন্তা করতে গেলে এই তিনটা পয়েন্ট খুব ইম্পর্টেন্ট, যে আমার আসলে ফোকাস কি, আমার গোল কি, এবং আমার হাতে আসলে কি কি টুল আছে। এরকম তিনটা বিষয়ের কথা বলা হচ্ছে। তোমরা একটু খেয়াল করবা যে লেকচার 6 আর লেকচার 7 হচ্ছে কমপ্লিটলি হচ্ছে বিল্ট এনভায়রনমেন্টাল ডিজাইন নিয়ে কথা বলা। এটা একটু কাইন্ডলি কষ্ট করে রিলেট করতে চেষ্টা করবে। এই এই জিনিসগুলা হচ্ছে তুমি যে 6 মাস যে ডিজাইন করে আসছো স্টুডিওতে, ওইটার সাথে আসলে খুব সম্পর্ক খুঁজে পাও না। এটা হচ্ছে রিয়েল লাইফ প্রবলেমের সাথে সম্পর্কিত। ঠিক আছে, এবং এখানে যেই গল্পগুলা তুমি দেখবে যে কয়েকটা স্টোরি লাইক ঘটনা তুমি লেকচার গুলাতে পাবা, এগুলো হচ্ছে একদম সরাসরি বুঝতে পারবে এগুলো হচ্ছে রিয়েল লাইফ যে বিল্ট এনভায়রনমেন্টাল ডিজাইন ওইগুলার কথাই বলা হচ্ছে। ঠিক আছে। আহ সো এখানে এই যে স্ট্র্যাটেজির কয়েকটা ধাপের কথা বলা আছে, কিছু কোশ্চেনের কথা বলা আছে, এবং ডান পাশে সেরকম একটা এক্সাম্পল তৈরি করার চেষ্টা করা হয়েছে। এবং পরবর্তীতে সেটাকে হচ্ছে প্রসেসের সাথে দেখানো হয়েছে যে প্রসেস আর এই যে স্ট্র্যাটেজি দুইটা, একটার নাম স্ট্র্যাটেজি একটার নাম প্রসেস, হলো এগুলো আসলে একটা আরেকটার সাথে থেকে খুব বেশি আলাদা কিছু না। ঠিক আছে, এবং এই এই দুইটা আসলে ওতপ্রোত। মানে আহ, কেউ কেউ বলে যে দিস ইজ মাই স্ট্র্যাটেজি, স্ট্র্যাটেজি ওর ডিজাইনের প্রসেস, আবার কেউ কেউ বলে যে ওর ডিজাইনের প্রসেস এটা, ওই প্রসেসের মধ্যেই ওর স্ট্র্যাটেজিটা লুকানো থাকে। এরকম একটা ডিলেমার কথা আমি এই লেকচারটাতে বলেছিলাম। এটা কেউ যে বলে গেছে বিষয়টা এরকম না, এটা আমার হচ্ছে আমি স্টাডি করতে যে আমার মনে হয়েছে যে দুইটা বিষয় আসলে মোর অর লেস একই রকম। ঠিক আছে, এরপর একটা স্টোরি আছে এখানে, একটা ডিজাইন চ্যালেঞ্জ এবং সেটার একটা সলিউশনের কথা বলা আছে। তোমাদের ক্লাসে একটা টাস্ক হওয়ার কথা ছিল, সময়ের জন্য হয় নাই, যে এটার ভেতর থেকে কতটুকু মানে ডিজাইন স্ট্র্যাটেজির যে 5টা স্টেপ, এই 5টা স্টেপ হচ্ছে এইটার ভেতর থেকে কোন অংশটুকু কোন স্টেপের অংশে থাকে সেটা হচ্ছে খুঁজে বের করার কথা ছিল। ঠিক আছে, সো হোপফুলি আমি এটা অ্যাড করেছি লেকচার 6 এর ক্ষেত্রে। হ্যাঁ, 2 নম্বর কোশ্চেনটা দেখো যে হোয়াট আর দ্য স্টেপস অফ স্ট্র্যাটেজি, এটা দেয়া আছে ওইখানে। চেক ইট ইন দ্য এক্সাম্পল ফলোইং দ্য কোশ্চেনস। ঠিক আছে, তার মানে হচ্ছে এই গল্পটার ভেতরে এই সলিউশনটা, মানে এই ডিজাইন চ্যালেঞ্জের এগেইনস্টে যে সলিউশনটা আছে, ওইটাতে হচ্ছে এই যে 5টা স্টেজ আছে এখানে স্ট্র্যাটেজির, এটা একটু খুঁজে বের করার চেষ্টা করবা। ঠিক আছে, এটা কি পারা যাবে নাকি? জি স্যার। হোপফুলি পারা যাবে। তোমরা একটু এইটাতে একটু খেয়াল করো, এখানে ডান পাশে হচ্ছে ওই যে একটা এক্সাম্পল দেয়া আছে, এই এক্সাম্পলটা ফলো করে এই স্টোরি থেকে ওই ডিজাইন স্ট্র্যাটেজিটা বের করার চেষ্টা করবা। ঠিক আছে, এরপর আরো ভালো হয় তুমি একটু তোমার বাসায় যদি কোনো একটা প্রবলেম থাকে, তুমি এখন মানে এই মুহূর্তে যেখানে আছো ওইখানে যদি এরকম একটা প্রবলেমে, তাহলে এই স্ট্র্যাটেজিটা ফলো করলে সলিউশনটা কেমন হতে পারে ওইটা যদি অ্যাজিউম করতে পারো তাহলে আরো ভালো হবে আর কি। ঠিক আছে। আহ ওকে, এরপর বলছি যে ডিজাইন স্ট্র্যাটেজির ফোকাস আর বেনিফিট, এইটার একটার সাথে আরেকটা সম্পর্ক কি। তাহলে ফার্স্টে দেখি যে স্ট্র্যাটেজির আসলে ফোকাসটা কি। এখানে 6টা পয়েন্টের কথা বলা আছে, মানে ডিজাইন স্ট্র্যাটেজির 6টা, মানে এই 6টা ফোকাসের উপর আলাদা আলাদা ডিজাইন হয়। যে কোনো কোনো আর্কিটেক্ট ফাংশনালিটি নিয়ে কাজ করে, কোনো কোনো আর্কিটেক্ট অ্যাস্থেটিক্স নিয়ে কাজ করে, কেউ কেউ সাস্টেনেবিলিটি নিয়ে কাজ করে, কেউ কেউ কন্টেক্সচুয়াল ডিজাইন করে, কেউ কেউ সবকিছু ভুলে যে খুব ইনোভেটিভ ডিজাইন করার চেষ্টা করে, কেউ কেউ আবার খুব মানুষ নিয়ে চিন্তা করে। ঠিক আছে, এখন আহ, একজন আর্কিটেক্ট আবার এমন হইতে পারে যে ফাংশনালিটি নিয়েও চিন্তা করতেছে, কন্টেক্সচুয়াল নিয়েও চিন্তা করতেছে। কেউ কেউ এমন হইতে পারে যে সাস্টেনেবিলিটি নিয়ে চিন্তা করতেছে, আবার হিউম্যান সেন্টার্ড ডিজাইন নিয়েও চিন্তা করতেছে। তো এই এইটার কাজ হচ্ছে, তুমি কি মনে করো, তোমার কাছে কি মনে হয় যে আর্কিটেক্টের আসলে কিভাবে চিন্তা করা উচিত বিল্ট এনভায়রনমেন্টাল এই ডিজাইন যখন কেউ একজন করে, এই 6টার মধ্যে সবচেয়ে ইম্পর্টেন্ট কোনটা হওয়া উচিত? তোমাকে মানে তুমি একটা সিরিয়াল করার চেষ্টা করবা যে কোনটা তোমার কাছে ফার্স্ট, কোনটা তোমার কাছে সেকেন্ড, কোনটা তোমার কাছে থার্ড, কোনটা ফোর্থ, কোনটা ফিফথ, কোনটা সিক্স। এবং তুমি যদি আর্কিটেক্ট হও, এই 6টার ভেতর থেকে কোন দুইটা কোন তিনটা নিয়ে তুমি আসলে কাজ করবা, তোমার প্র্যাকটিসের ফোকাসটা আসলে কেমন হবে?
ঠিক আছে, ফোকাসের পর আরেকটা স্লাইড আছে হচ্ছে এটা আবার একটা ম্যাট্রিক্স। এই ফোর হুইল ম্যাট্রিক্স গুলা কিভাবে রিড করে নিশ্চয়ই বুঝতে পারতেছো তাই না? যে উপরের দুইটা হইলে ওইটা হচ্ছে, যেমন এখানে চারটা পয়েন্ট আছে যে আন্ডারস্ট্যান্ডিং ইউজার নিডস, মানে আমি বলতেছি যে বেনিফিটের কথা। যে আমি যদি একটা স্ট্র্যাটেজি ফলো করি, আমার যদি একটা ফোকাস থাকে, আমি এই ধরনের ডিজাইন করতে চাই, তাইলে হচ্ছে চারটা বেনিফিট পাওয়া যায়। চারটা বেনিফিট হচ্ছে ইউজার নিড, আমরা বুঝতে পারি যে ইউজারের আসলে কি প্রয়োজন। তারপর আমাদের যে আমরা যে ডিসিশন নেই, ডিজাইন ডিসিশনস, এগুলো হচ্ছে খুব ইনফর্মড হয়, মানে আউট অফ নাথিং হয় না, যে কোনো একটা প্রবলেমের এগেইনস্টে হয়। আমার ডিজাইন প্রসেসটা খুব ক্লিয়ার থাকে। তারপর হচ্ছে আমার প্রবলেম যখন আমি আইডেন্টিফাই করি, তখন আমার হচ্ছে আমি বুঝতে পারি যে এই ডিজাইনটা আসলে অপরচুনিটি, ফার্দার অপরচুনিটি আসলে কি কি আছে। এখন উপরের দুইটা পয়েন্ট যদি কভার করে, আমি যদি ইউজারের নিড বুঝি আর আমার ডিসিশন যদি ইনফর্মড হয়, তাহলে হচ্ছে এটা আমার প্রজেক্টের যে কোনো ধরনের রিস্ক হচ্ছে কমায় আনে। ঠিক আছে, তারপর আমার ডিসিশন যদি ইনফর্মড হয়, আমি যদি আমার যদি ডিজাইন ক্লিয়ার ডিরেকশন থাকে, আমি যদি ক্লিয়ারলি বুঝতে পারি যে কেমন সলিউশন হবে, সেই ডিজাইনটা খুব এফিশিয়েন্ট হয়। ঠিক আছে, স্ট্র্যাটেজিক্যালি এফিশিয়েন্ট মানে পুরো ডিজাইনটাই খুব এফিশিয়েন্ট হয়। আবার আমি আমার প্রবলেমটাকে ভালোভাবে বুঝে কোথায় কাজ করলে এই প্রজেক্টটা ভালো হতে পারে এবং আমি কি করব এটা যখন বুঝতে পারি, আমার প্রজেক্টটা হচ্ছে ইনোভেটিভ একটা প্রজেক্ট হয়। ঠিক আছে, আমি যদি আমার ইউজার কি চায়, ইউজারের কি প্রয়োজন সেটা বুঝতে পারি এবং এক্সিস্টিং প্রবলেম আসলে কি থাকে সেটা যখন বুঝতে পারি, তখন আমার ডিজাইনটা খুব হচ্ছে হিউম্যান সেন্ট্রিক হয়। সো বুঝতে পারছো যে এই হুইলটার আসলে কিভাবে রিড করতে হয়? কিছুটা কি ধারণা পাওয়া গেল নাকি খুব জটিল করে ফেললাম? জি স্যার। জি স্যার। আচ্ছা, এমন ভাবে রিড করতে হবে, বিষয়টা মোটেই এরকম না। তোমরা, আমি বলবো যে এই হুইলগুলা নিজের মতো করে রিড করারও চেষ্টা করতে পারো। ঠিক আছে, এরপর তোমার এই লেকচারের যে মেইন মেজর কোশ্চেনটা হচ্ছে ফোকাসের সাথে বেনিফিটের সম্পর্ক কি। তুমি একটু এইটা একটু মেলানোর চেষ্টা করবা যে আমি কন্টেক্সচুয়ালিজম নিয়ে যদি কাজ করি, তাহলে আসলে এখানে কোনটাতে আমার হেল্প হচ্ছে, আমি আমার ফোকাস কি হলে আমার বেনিফিটটা আসলে কি হবে, এটার মধ্যে একটা ব্রিজ তৈরি করার কথা বলছি আমি। ঠিক আছে, তো এই তিনটা ঘটনা যখন আমি জানি যে আমার স্ট্র্যাটেজি আসলে কি, স্ট্র্যাটেজি গুলা কিভাবে কাজে লাগাতে হয়, আমার স্ট্র্যাটেজির ফোকাস কি, বেনিফিট কি, এটা সম্বন্ধে যদি আমি অবগত থাকি, তাইলে আসলে তুমি বুঝতে পারবা যে তুমি যখন একটা সলিউশন দিবা, ওই সলিউশনটা আসলে আহ, কতটুকু এফেক্টিভ। ঠিক আছে, ওই সলিউশনটা আসলে কতটুকু এফেক্টিভ হবে, বুঝতে পারতেছো? যেমন আমি এটা একটু ধারণা দেওয়ার চেষ্টা করি তোমাদেরকে। আহ, এখানে একটা গল্প দেয়া আছে, ঠিক আছে, এখানে একটা গল্প দেয়া আছে। এই গল্পটাতে এই ডিজাইন স্ট্র্যাটেজি গুলার কথা বলা আছে, এটা গোল আছে একটা। তারপর আর্কিটেক্ট দেখবা যে কিছু রিসার্চ করছে, আইডেন্টিফাই করছে প্রবলেমটা কি, কিছু স্ট্যান্ডার্ড সেট করছে যে কিসের বেসিসে ও ডিজাইন করবে, এরপর সে ডিজাইন করছে এবং একটা সলিউশনে গেছে। যাওয়ার পর এবার তুমি একটু এটার সাথে মিলাবা, যে তুমি দেখবা যে এই সলিউশনটা, এখানে এই গল্পটাতে যে সলিউশনটা আছে, তোমার ফোকাস যদি হিউম্যান সেন্টার্ড হয়, এই সলিউশনটা ভালো নাও হইতে পারে। তোমার ফোকাস যদি অ্যাস্থেটিক্যাল বিউটি হয়, তোমার এই সলিউশনটা ভালো নাও হইতে পারে। তার মানে হচ্ছে কোনো একটা দুইটা ক্ষেত্রে ওই সলিউশনটা ভালো, কিন্তু অন্য আরেকটা ক্ষেত্রে দেখা গেল যে ফাংশনালিটির দিক থেকে ওই সলিউশনটা ভালো না। বুঝতে পারতেছো? তার মানে হচ্ছে তুমি স্ট্র্যাটেজি ফলো করো এবং তোমার ফোকাস যদি ঠিক থাকে, তখন তুমি বুঝতে পারবা যে ডিজাইনটা ভালো হয়েছে নাকি খারাপ হয়েছে। যেমন এটা যদি খুব হিউম্যান সেন্টার্ড ওয়েতে ডিজাইন করে, মানে আমার ফোকাস যদি হিউম্যান সেন্টার্ড থাকে, আর এখানে হচ্ছে একটা ক্যাফে ডিজাইন নিয়ে বলা আছে, তো ক্যাফেটা যদি আমি হিউম্যান সেন্টার্ড ফোকাস নিয়ে ডিজাইন করি, তাহলে ক্যাফেটা আসলে কখনোই দেখতে খুব ভালো নাও হইতে পারে, ওইটা আবার কন্টেক্সচুয়াল নাও হইতে পারে, কারণ আমি তো হিউম্যান সেন্টার্ড
বিষয় নিয়ে কাজ করছি। যেমন হিউম্যান সেন্টার ডিজাইন, তোমাদের মনে হয় একটু ধারণা আছে না, মানুষ নিয়ে কাজ করে। এটা এমন হইতে পারে যে হিউম্যান সেন্টার ডিজাইনের অ্যাপ্রোচে এই রাস্তার পাশে ওই যে কিছু রেস্টুরেন্ট টেস্টুরেন্ট কিংবা হোটেল আছে না, যে রিক্সাওয়ালারা খায়, দেখছো তোমরা? জি স্যার। হ্যাঁ? এখন হিউম্যান সেন্টার ডিজাইন করলে এমন হতে পারে যে ওই রেস্টুরেন্ট গুলার ডিজাইনটাই সবচেয়ে ভালো, কারণ ওই রেস্টুরেন্টটাতে হচ্ছে একদম যার সামর্থ্য সবচেয়ে কম সেও খেতে পারতেছে। কিন্তু এই সলিউশনটা দেখলে দেখবা যে এটা ওইরকম হিউম্যান সেন্টার্ড না। তাইলে আমি যখন হিউম্যান সেন্টার্ড ডিজাইনের বেসিসে আমি এই ডিজাইনের এফেক্টিভ কতটুকু এফেক্টিভ চিন্তা করব, আমি দেখবো যে এটা যদি খুব এস্থেটিক্যালি বিউটিফুল একটা রেস্টুরেন্টের কথা বলে, তাইলে ওইখানে কিন্তু একটা রিক্সাওয়ালা যে সহজেই কি করতে পারবে না, ঢুকতে পারবে না। ঠিক আছে? মানে ইফেক্টিভনেসটা কিভাবে মেজার করে, এটা কি একটু ধারণা পাইছো? যে ফোকাসের সাথে স্ট্র্যাটেজি যদি কতটুকু অ্যালাইনড। ঠিক আছে? এরপর আমি আসলে ওই ডিজাইনটা থেকে কি বেনিফিট পাচ্ছি, মানে 2 আর 2 মিলালে কি 4 হচ্ছে, নাকি 2 এর সাথে 5 মিলালে 2 থেকে যাচ্ছে। বিষয়টা অনেকটা এরকম যে ফোকাসের সাথে ডিজাইন কি অ্যালাইনড কিনা, আর এর কারণে আমি আসলে কি বেনিফিট পাচ্ছি, এগুলা যখন আমি একটা যোগ বিয়োগ করি তখন হচ্ছে আমার ডিজাইন কতটুকু এফেক্টিভ সেটা আসলে আমি বুঝতে পারি। ঠিক আছে, বোঝা গেছে এই বিষয়টা? লেকচার 6 এর ঘটনা। জি স্যার। ওকে, লাস্ট লেকচার, লেকচার 7। এই লেকচারটাতে আমি আবার ফেরত গেছিলাম যে প্রবলেমে। ঠিক আছে, একদম শেষ লেকচারে যে আবার একটু শুরুর দিকের একটা বিষয় নিয়ে আমরা আলোচনা করেছিলাম যে প্রবলেমটা, মানে আমি বলেছিলাম যে রেদার দেন ফাইন্ড আউট এ রাইট সলিউশন, রাইট প্রবলেম খুঁজে বের করা আরো বেশি ইম্পর্টেন্ট ছিল। ঠিক আছে, এবং এখানে আমরা দেখবো যে আর্কিটেকচারাল প্রবলেম মানে বিল্ট এনভায়রনমেন্টাল প্রবলেমটা আসলে কি, ওই জিনিসটা নিয়ে হচ্ছে আমি লেকচারটাতে বেশি ফোকাস করেছিলাম। যেমন এখানে বলাই আছে, ফার্স্ট কোশ্চেন হচ্ছে যে আর্কিটেকচারাল প্রবলেম আসলে কিভাবে খুঁজে বের করে। তো আমাদের ফাইনাল লেকচারে এই প্রসেসটা আসলে ছিল যে আর্কিটেকচারাল প্রবলেমটাকে কিভাবে খুঁজে বের করে। আমরা শুরু করেছিলাম যে একটা সিনারিও আন্ডারস্ট্যান্ডিং এর মাঝখানে এখানে আমরা কিছু মাইন্ড ম্যাপ তৈরি করার কথা বলেছিলাম। আই থিংক তোমরা মনে হয় অলরেডি ভুলে গেছো, এটা আমরা বেশ অনেকক্ষণ আলোচনা করেছিলাম ক্লাসে এটা নিয়ে। যে প্রবলেম আসলে একটা ট্রি এর মতো। ঠিক আছে, প্রবলেম হচ্ছে সবসময় একটা ট্রি এর মতো। এটার যে আসলে মেইন প্রবলেম কোনটা, এটা খুঁজে বাইর করতে হয়, মানে ঘটনাগুলো অ্যানালাইসিস করার ভেতর দিয়ে হচ্ছে, মানে একদম রুট কজ আসলে কি ওইটা খুঁজে বাইর করতে হয়। একটা ঘটনা নিয়ে অনেক আলোচনা করতে হয় এবং সেখান থেকে রুট কজে পৌঁছাইতে হয়। ঠিক আছে, এই যে বিভিন্ন ধরনের ডায়াগ্রাম দেখতেছো, এই ডায়াগ্রাম গুলার নাম হচ্ছে মাইন্ড ম্যাপ কিংবা এরকম কিছু নাম, যেটা একটা লেকচারে তোমরা খুঁজে পাবা। এগুলার মূল উদ্দেশ্যই হচ্ছে যে আসলে প্রবলেমটা কি এটা খুঁজে বের করা। এবং আর্কিটেকচারের জন্য, মানে আমরা যখন আর্কিটেকচারাল সলিউশন দেই, বিল্ট এনভায়রনমেন্টাল ডিজাইন করে, প্রবলেম খুঁজে বের করাটাই হচ্ছে সবচেয়ে বড় প্রবলেম, কারণ আমরা প্রবলেমটাই আসলে ধরতে পারি না। এনিওয়ে, এখানে ছোট দুইটা এক্সাম্পল দেয়া আছে। এই যে অ্যাশ কালারের টেক্সটের উপরে দেখবা, এখানের সাথে এই নিচের ঘটনাগুলা দিয়ে একটা প্রবলেম আসলে কিভাবে খুঁজে বের করতে হয় আহ সেটার একটা ধারণা পাবা। এবং এখানেও আবার একটা গল্প আছে। এই গল্পটাতে একটা প্রবলেমের কথা বলা আছে এখানে, খুব সম্ভবত লুকানো আছে প্রবলেমটা। এটা পড়ে প্রবলেমটা বোঝার চেষ্টা করবা। ঠিক আছে, তারপর হচ্ছে আর্কিটেকচারাল প্রবলেম গুলো আসলে কেমন, এটার একটা ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে এখানে। ঠিক আছে, যে আর্কিটেকচারাল মানে প্রবলেম গুলো আসলে কেমন, কোথা থেকে আসে, যে কোনটাকে প্রবলেম বলবো কোনটা প্রবলেম না। তুমি এই যে এই স্লাইডটা দেখলে একটা ধারণা পাবা যে আর্কিটেকচারাল প্রবলেম, তোমরা কি বুঝতে পারতেছো যে মানে এটা কি ইম্পর্টেন্ট নাকি ইম্পর্টেন্ট না, আর্কিটেকচারাল প্রবলেম আবার কি জিনিস, এরকম কোন কোশ্চেন আসতেছে নাকি মাথায়? আর্কিটেকচারাল প্রবলেম কি নর্মাল প্রবলেম আর আর্কিটেকচারাল প্রবলেম কি আলাদা কিনা, এটা কি তোমরা জানো?
জি স্যার আলাদা। ডেফিনেটলি আলাদা, কিন্তু আমাদের এটা জানা প্রয়োজন কেন? কারণ আমরা ডিজাইন করি এটা সলভ করার জন্য, রাইট সলিউশনটা বের করার জন্য। আচ্ছা, যেমন ধরো যে আহ, আমার রাতে ভালো ঘুম হচ্ছে না, ঠিক আছে, আমার রাতে ভালো ঘুম হচ্ছে না, আর্কিটেক্ট হিসেবে এটা তুমি কিভাবে সলভ করবা? একটা পিসফুল এনভায়রনমেন্ট ক্রিয়েট করে স্যার, মানে ঘুমানোর মতো এটা সুদিং ওয়েদার থাকবে, রুমের ভেতরে মনে হবে স্পেসটা থাকলে। সুদিং ওয়েদার থাকবে, ঘুমানোর মতো একটা এনভায়রনমেন্ট তৈরি করবো, ক্রস ভেন্টিলেশন থাকতে পারে, রুমটা সাইলেন্ট জোনে আমি রাখতে পারি আমার বেডরুমটাকে, তাই না? এখন এটা হচ্ছে আর্কিটেকচারাল সলিউশন। আবার এইসব না করে আমরা কি করতে পারি? ডরমিকাম নামে একটা ট্যাবলেট আছে, হ্যাঁ, 0.1 মিলিগ্রাম খাইলেই হচ্ছে তোমার আর ক্রস ভেন্টিলেশনও লাগবে না। ঠিক আছে, ওইটাও একটা সলিউশন। আর ওইটা 1 মিলিগ্রাম, আর্কিটেকচারাল সলিউশন হয় না। ওইটা আর্কিটেকচারাল সলিউশন হয় না। এটাই হচ্ছে বিষয়। এই কারণেই আমাদের আর্কিটেকচারাল প্রবলেমটা খুঁজে বের করতে হবে, কারণ আমি যদি আর্কিটেকচারালি প্রবলেমটা বুঝতে না পারি, আমার সলিউশনটা কোনোদিনই আর্কিটেকচারাল সলিউশন হবে না, বিল্ট এনভায়রনমেন্টাল সলিউশন হবে না। তোমাদের এই 1-1-এ আছো এখন, আজকে এটা একটু মানে তোমাদের কাছে ফানিও মনে হতে পারে, স্যার কেন এত গুরুত্ব দিচ্ছে। কারণ দেখা যাবে যে তুমি সেকেন্ড ইয়ারে উঠলেই তুমি আর আর্কিটেকচারাল প্রবলেম খুঁজে পাচ্ছ না। মানে এটা হচ্ছে আমাদের কমন প্রবলেম ইন আর্কিটেকচার স্কুল, যে আমরা আসলে প্রবলেমটাই খুঁজে বের করতে পারি না। তো এনিওয়ে, এখানে এরকম 4-5টা ঘটনা কথা বলা আছে, যে প্রবলেমটার একটা ডিমেনশন থাকে, যে স্পাশিয়াল, মানে একটা, এটা একটা স্পেস রিলেটেড ঘটনা থাকে, এটার মধ্যে একটা পার্মানেন্স থাকে, মানে এটা যখন আমরা সলিউশন দিই এটা একটা ভিজিবল সলিউশন আসে, তারপর এটা কনটেক্সটের সাথে রিলেটেড থাকে, এটা হচ্ছে ইউজারের সাথে রিলেটেড থাকে, এটা রিসোর্সের সাথে রিলেটেড থাকে। মানে ঘটনাটা এরকম থাকে, যেগুলো আর কি খুব ভিজিবল সলিউশন লাগে আমাদের। ঠিক আছে, এটা আবার কয়েকটা স্টেপস এর ভেতর দিয়ে আমরা এই মানে পার্টিকুলার প্রবলেমটাতে পৌঁছাতে পারি, যে এরকম কিছু একটার পর একটা স্টেপ আছে, যে কনটেক্সটটা বোঝার চেষ্টা করি, ফাংশনটা বোঝার চেষ্টা করি, ইউজাররা কি চায় বোঝার চেষ্টা করি। ঠিক আছে, এটা একটু তোমরা একটু জাস্ট এই জিনিসগুলা রিডিং দিলেই হচ্ছে বুঝতে পারবা যে কোন জায়গায় কি দেখলে পরে আমি আসলে রাইট আর্কিটেকচারাল প্রবলেমটা খুঁজে বাইর করতে পারি। তো এইটাকে আমরা কম্পোনেন্টস বলতেছি। এটা ওই যে স্ট্র্যাটেজি আর এই প্রবলেমের কম্পোনেন্টস আসলে একই। এখানে কিছু অ্যানালাইসিস এর কথা বলা আছে, ঠিক আছে। এখন তুমি এই অ্যানালাইসিস গুলো আসলে যে কোনো একটা ডিজাইনের ক্ষেত্রে, মানে একদম ডিজাইনের যে ডিসকভার ফেজটা থাকে, এমপ্যাথি যে ফেজটা, মানে একদম শুরুর দিকের একটা ফেজে এই অ্যানালাইসিস গুলা যদি তুমি করো, এই অ্যাসেসমেন্ট গুলা যদি তুমি করো, আহ, এখানে অ্যাসেসমেন্ট কিংবা অ্যানালাইসিস মানে হচ্ছে এখানে কিছু পয়েন্টের কথা বলা আছে, এই পার্টিকুলার যে কোনো প্রজেক্টে এই পয়েন্ট গুলা কেমন হইতে পারে, কিংবা এই পয়েন্ট গুলার অবস্থাটা আসলে কেমন, এটা যদি শুধু জাস্ট একটু চেক করো, তাইলেই আসলে বুঝে যাবে যে প্রবলেম আসলে কি আছে আর কি নাই। ঠিক আছে, সো কোনটা নিয়ে আসলে কাজ করতে হবে, দিস ইজ ভেরি ভেরি ইম্পর্টেন্ট। ঠিক আছে, এরপর দেখবা যে প্রবলেম মোরলেস এই এই 4টা দিকেই যায়। ঠিক আছে, যে কোন কোন প্রজেক্টের এনভায়রনমেন্টাল প্রবলেম থাকে, কোন কোন প্রজেক্টের ইউজারের প্রবলেম থাকে, কোন কোন প্রজেক্টে দেখা যায় যে কনটেক্সটে প্রবলেমটা লুকানো থাকে, কোন কোন প্রজেক্টে আসলে রিস্ক রিলেটেড প্রবলেম থাকে। যে এর যে কোনো একটা নিয়ে কাজ করলেই হচ্ছে তুমি দেখবে যে একটা রাইট সলিউশনে পৌঁছানো খুব সহজ। এবং এই পুরো জিনিসটাই আসলে তোমাদেরকে হেল্প করে হচ্ছে কনসেপ্ট ডেভেলপ করতে। তোমরা কি কনসেপ্ট টার্মটার সাথে পরিচিত? জি স্যার। জি স্যার। আর তোমাদের আরেকটা পার্টে ম্যাডামের পড়ানোর কথা কনসেপ্ট, তোমরা হোপফুলি কনসেপ্ট এতদিনে পড়ে ফেলেছো। যে আমরা এই সেকেন্ড ইয়ারে গেলে আবার দেখবা, সেকেন্ড ইয়ার না এখনই দেখবা যে তোমাদেরকে যখন আমরা আইডিয়া জেনারেট করতে বলি, কনসেপ্ট নামে একটা বিষয় থাকে, আইডিয়েশন পেজে কনসেপ্ট ডেভেলপ করতে হয়। এখন এই লেকচারের পুরোটাই হচ্ছে মানে আমি কনসেপ্টটা আসলে কিভাবে ডেভেলপ করবো এটার একটা ব্যাকগ্রাউন্ড স্টাডি আসলে এই পুরো লেকচারটাই। এবং এক একটা আর্কিটেকচারাল প্রজেক্ট ইউনিকই হয় হচ্ছে তার কনসেপ্টের কারণে।
সো তুমি যখন এই অ্যানালাইসিস গুলা করবা তখন দেখবা যে আহ, মানে তোমার কনসেপ্ট ডেভেলপ করা খুব সহজ হবে। ঠিক আছে। আর হচ্ছে আমি যখন প্রবলেম বুঝে গেলাম, সলিউশনের 3টা স্টেজ থাকে। ঠিক আছে। সলিউশন যেটাকে আমরা বলি সেটার হচ্ছে 3টা স্টেজ থাকে, মানে খুব কমন স্টেজ: আইডেন্টিফিকেশন, অ্যানালাইসিস আর সলিউশন ডেভেলপমেন্ট। এটা কিছু সাব স্টেজের কথা বলা আছে। তো এইটাও আমাদের খুব ইম্পর্টেন্ট একটা আহ, জানার জায়গা। এবং এই 3টা আসলে, এই যে 3টা স্টেজের কথা বলতেছি, যে আইডেন্টিফিকেশন, অ্যানালাইসিস থেকে সলিউশন, এরপরে দেখবে যে এখানে আরেকটা আরেকটা অ্যানোনিমাস গল্প আছে। এই গল্পটাতে এই পুরা প্রসেসটা ফলো করা আছে, যে একটা আর্কিটেকচারাল প্রবলেমকে কিভাবে সলিউশনে আসলে নিয়ে গেছে। ঠিক আছে। এটা মনে হয় আমি এটা আইডেন্টিফাই করি নাই। এই স্টোরিটা পড়েও তোমার একটু বোঝার চেষ্টা করতে হবে যে এই 3টা স্টেপ আসলে কিভাবে সলিউশন ডেভেলপমেন্টে কাজ করতেছে। ঠিক আছে। এই পয়েন্ট গুলো পড়বে, এরপরে এই গল্পটা একটু পড়ে এখানে এটা খুঁজে বের করার চেষ্টা করবো। আহ তো এনিওয়ে, এই হচ্ছে আমাদের 7টা লেকচার। এবং 7টা লেকচারের সাথে আমরা যে কোশ্চেন গুলা তৈরি করেছি, কিংবা আমি তোমাদেরকে যে সাপ্লাই করলাম এই কোশ্চেন গুলা, এই কোশ্চেন গুলা কিভাবে আসলে তুমি ওয়ার্কআউট করবে সেটার একটা ধারণা দিলাম। কারণ অনেক দিন আগে ক্লাস হয়েছে, আমার ধারণা অলরেডি তোমরা সবকিছু একদম আহ ভুলে টুলে গেছো, কিছু মনে নাই মনে হয় আর। তোমরা জাস্ট একটু রিকল করার চেষ্টা করো। ঠিক আছে। এরপর হচ্ছে দেখবা যে দেখছো এরপরে কেউ পিডিএফটা? স্যার একটু অ্যাসাইনমেন্টটা নিয়ে কথা বলেন স্যার, ওটা বুঝতেছি না। অ্যাসাইনমেন্টটা, আচ্ছা, অ্যাসাইনমেন্টটা হচ্ছে, বিষয়টা হচ্ছে, আমি ফার্স্টে বলি যে একটা সিনারিও, হ্যাঁ, একটা সিনারিও দেয়া আছে এখানে। দেখছো নিশ্চয়ই যে এক পাতা ধরে এটার পর থেকে একটা সিনারিও দেয়া আছে, যে একটা দুর্যোগ টুর্যোগ হয়েছে এরকম একটা জায়গার কথা কিছু বলা আছে, যে আবার কিছু সলিউশনের কথাও বলা আছে। ঠিক আছে। এটা তো বুঝতে পারছো নিশ্চয়ই যে ওইখানে জি একটা স্যার। এনজিও যাবে, ওইখানে একটা এনজিও যাবে, এবং এনজিও যে বুঝতে পারতেছে না যে এনজিওর ওরা আসলে কি ঘটনা ঘটাবে, কি করবে ওই মানুষজনের জন্য। বুঝছো? এটা কি বুঝতে পারছো? তুমি তোমাকে তোমাকে টিমের হেড হিসাবে নিয়ে গেছে একটা এনজিও থেকে, ধরো যে ব্র্যাক। ব্র্যাক হচ্ছে তোমাকে একটা ডিজাস্টার প্রোন, এই যে একটা নামও এখানে আর্টিফিশিয়ালি দেয়া হয়েছে যে সোনারপাড়া, এখানে তোমাকে ব্র্যাক হচ্ছে পাঠাইছে যে আপনি একটু ঘুরে আসেন। ঘুরে এসে হচ্ছে আমাদেরকে বলেন যে আমরা এখানে কি সলিউশন করতে পারি, কি কিংবা কি দিতে পারি। আমরা তো 1 মিলিয়ন US ডলার পাইছি ইউএসএ থেকে, এখন এটা আমরা কাজে লাগাবো। তোমাকে হচ্ছে ব্র্যাক পাঠাইছে, তুমি এরপর ওই পার্টিকুলার জায়গাটাতে গেছো। ঠিক আছে। এখন যাওয়ার আগে কি হলো, যাওয়ার আগে তুমি তো আর্কিটেকচার ডিসিপ্লিনে 1-1 শেষ করছো, তুমি একটা কোর্স করছো হচ্ছে এই যে ডিজাইন থিঙ্কিং। তো এখন তোমার কাজ হচ্ছে, ব্র্যাক তোমাকে পাঠাইছে, তুমি ওইখানে যে তুমি তোমার ডিজাইন থিঙ্কিং কোর্সটা কি করবা, কাজে লাগাবা। এই ডিজাইন থিঙ্কিং এর লেকচার কোন, এখানে দেখবা যে প্রতিটা সেকশনের জন্য কি বলা আছে, দেখবা যে কিছু লেকচার নাম্বার দেয়া আছে প্রতিটা সেকশনের পাশে, তাই না? দেখছো? যেমন জি স্যার। সেকশন 1 ডিকোডিং ডিজাইন থিঙ্কিং, এটার পাশে লেকচার 3-4। সেকশন 2 ক্রিয়েটিভিটি উইদিন কনস্ট্রেন্টস, এটা হচ্ছে লেকচার 7 এর কথা বলা আছে। ঠিক আছে। সেকশন 3 ব্রেকিং দ্য মোল্ড, এই স্টেপটার জন্য তোমার হচ্ছে লেকচার 5-6টা দেখতে হবে। ঠিক আছে। আবার এমন একটা ইয়ে আছে যে লার্নিং ফ্রম কেস স্টাডিজ, যে তুমি আসলে বুঝতেই পারতেছো না কি করবা। সেই ক্ষেত্রে আমি 2টা কেসও দিয়ে দিছি এখানে, এটাকে প্রেসিডেন্ট স্টাডি বলে। যে একটা হচ্ছে খুব সম্ভবত নাইজেরিয়ায়, আর আরেকটা হচ্ছে বাংলাদেশে, 2টা স্কুল টাইপের প্রজেক্ট। ঠিক আছে। 2টা স্কুল টাইপের প্রজেক্টের ইনফরমেশন আমি এখানে অ্যাড করেছি। তোমরা হচ্ছে এই 2টা একটু দেখে কিছু ধারণাও নিতে পারো। ঠিক আছে। নিয়ে হচ্ছে শেষে হচ্ছে একটা কি হইতে পারে এটার একটা ধারণা দিব। ঠিক আছে। এবং এটাকে হচ্ছে হ্যাকাথন বলতেছি। হ্যাকাথন টার্মটার সাথে মনে হয় তুমি পরিচিত না।
শুনছো কখনো হ্যাকাথন? হোয়াট ইজ হ্যাকাথন? না স্যার। সার্চ দাও তো কেউ একটু গুগলে, হ্যাকাথন কি বলে। স্যার এটা কি আমেরিকান বেসড অর্গানাইজেশন কোন একটা? না, তুমি মনে হয় হ্যাকাথলনের কথা বলতেছো। আচ্ছা, হ্যাকাথন আমি গুগল সার্চ দিচ্ছি, দাঁড়াও। হ্যাকাথন কি বলতেছে, হোয়াট ইজ হ্যাকাথন? হ্যাঁ, হোয়াট ইজ হ্যাকাথন। আচ্ছা, হ্যাকাথন শুধু হ্যাকাথন দিও না, হ্যাকাথনটাকে একটু নেগেটিভলি বলতেছে। ডিজাইন হ্যাকাথন সার্চ দাও। কেউ কি আহ, দিতে পেরেছো সার্চ? জি স্যার, দেখাচ্ছে স্বল্প সময়ে ডিজাইন ফাংশন সলিউশন। হ্যাঁ, মানে এই কারণেই তোমাদের প্রবলেমটাকে ওইরকম, যে বুঝতে পারতেছো তো, একটা ঝড় হয়েছে, ওইখানে একটা খুব দ্রুত তোমাকে কি করতে হবে। ব্র্যাক হচ্ছে খুব দ্রুততম সময়ে কিছু একটা বানায় দিতে চায়। এখন ঝড় হয়েছে, আমি যদি 1 বছর পর একটা কিছু বানায় দিই, তাহলে কি রকম হবে বিষয়টা? ততদিনে আর প্রয়োজন থাকবে না। এখন তার মানে হচ্ছে তোমাকে পাঠাইছে, তুমি ওই সাইটে বসেই একটা কিছু ডিসিশন নিতে হবে তোমার। তুমি সকালে গেছো, যেতে যেতে হচ্ছে ওই যে ল্যাপটপ খুলে তুমি সার্চ করতে করতে গেলে এই ধরনের কি করা যায় না করা যায়, এরপর সাইটে নামলা, নেমে সাইটের কি অবস্থা বুঝে শুনে ওইখানে থাকতে থাকতেই ডিসিশন নিতে হবে তোমার। তার মানে হচ্ছে উইদিন ডে তোমার ডিসিশন নিতে হবে। এবং হ্যাকাথন বিষয়টাই এরকম, যে এটা লাইক এ ডিজাইন চ্যালেঞ্জ, যে 1-2 দিনের মধ্যে কিভাবে একটা বিষয় সলভ করা যায়। ঠিক আছে, সো মানে খুব ডিপ আন্ডারস্ট্যান্ডিং এর জায়গাতে যাও না। জাস্ট এখানে যে প্রসেস বলা আছে, প্রতিটা কোশ্চেনের কথা, মানে প্রতিটা স্টেপে কিছু কোশ্চেনের কথাও বলা আছে। এখন এই কোশ্চেন আনসার করতে যাও না, তোমাকে যেটা করতে হবে, একটা সলিউশন বের করতে হবে তোমাকে। বুঝতে পারছো? এরপর তোমরা হচ্ছে 2টা A4 কাগজ নিবা। কয়টা A4 কাগজ নিবা? 2টা। 2টা A4 কাগজ নিবা। একটা A4 কাগজে তুমি হচ্ছে এই 7টা পয়েন্টের বেসিসে একটা এসে লিখবা। ঠিক আছে, তোমার সলিউশনটা, প্রবলেম থেকে কিভাবে সলিউশনে আসছে, এই 7টা পয়েন্ট আলাদাভাবে বলারও দরকার নাই। তুমি হচ্ছে এই 7টা সেকশনের উপর ভিত্তি করে একটা তোমার সলিউশনটাকে, প্রবলেম থেকে কিভাবে সলিউশনে গেছো এই জার্নিটা লিখবা। আর আরেকটা A4 কাগজে যেই সলিউশনটা চিন্তা করতেছো, এটা একটু কিছু স্কেচ করার চেষ্টা করবা, ড্র করার চেষ্টা করবা। মানে যেই সলিউশনের কথা বলতেছো লিখে সেটাকে একটু আঁকার চেষ্টা করো। ঠিক আছে, এটা যদি করতে পারো, তাহলে তোমার ওই যে পরীক্ষার প্রিপারেশন আমার পার্টের জন্য একসাথে নেওয়াও শেষ হয়ে যাবে। আমি কি বুঝাতে পারলাম? ইয়েস স্যার। ওকে, এখানে এই টার্মটা দেখে আবার ভয় পেয় না, যে ডিজাইন ফ্রেমওয়ার্ক। ঠিক আছে, ডিজাইন ফ্রেমওয়ার্ক বিষয়টা হচ্ছে, এটা একটা সিনোনিমস। ডিজাইন প্রসেস কিংবা ডিজাইন স্ট্র্যাটেজির একটা সিনোনিমস। বাট ফ্রেমওয়ার্কটা আমরা তখনই বলি যখন সেটা হচ্ছে তোমার ডিজাইন প্রসেস, তোমার ডিজাইন স্ট্র্যাটেজি। ঠিক আছে, এই ফ্রেমওয়ার্ক টার্মটা দিয়ে ভয় পেয়ে যাও না। আমি আর কি তোমার প্রসেসটা কি, কিংবা তুমি, মানে আমি কখনোই বলি না যে এস্টাবলিশ যে প্রসেস এটাই ফলো করতে হবে। আমার কথা হচ্ছে তুমি হচ্ছে তোমার প্রসেসটা আসলে কি সেটা বের করো, কিংবা নিজের ওই যে স্ট্রেংথ আর লুপহোল বুঝে ওইটাকে সাজায় নাও। ঠিক আছে, সো এই যে ডিজাইন ফ্রেমওয়ার্ক হচ্ছে তুমি কিভাবে ওই প্রবলেমটা সলভ করতেছো, ওইটাকে আমাদেরকে একটু দেখাবার। দ্যাটস ইট। ঠিক আছে, সো হেল্প হলো কোনো আজকের সেশনে নাকি যে অন্ধকারে ছিল সেই অন্ধকারেই রয়ে গেছো? জি স্যার, অনেক হেল্প হয়েছে। আচ্ছা, খুব খুব
দুশ্চিন্তিত আর কিছু নাই, স্লাইড গুলা জাস্ট একটু দেখে টেকে যায়ও, আর আনসার করে এসো সবকিছু। আনসার গুলাতে শুধু স্লাইডের জিনিস মানে মুখস্থ করতে যায় না, স্লাইডটা একটু বুঝে তোমার ভাষায় লিখো, তাইলেই হবে। মানে খুব মুখস্থ টুখস্থ কিছু করতে হবে না। আর হচ্ছে একটু আমি একটু আঁকাআঁকি পছন্দ করি, পরীক্ষার খাতায় যদি তোমরা কোনো ডায়াগ্রাম, কোনো ফিগার, যে কোনো কিছু আঁকতে পারো খুব ভালো হয়। ঠিক আছে? এবং একটা জিনিস সবসময় খেয়াল রাখবা, যদি কিছু আঁকো সেটা হচ্ছে যেই কথাগুলো লিখতেছো সেটার সাথে একটু অ্যালাইন করতে হয়, মানে যেটা বলতেছো সেটাকে আঁকতে পারতে হয়। তো জানি না আঁকবা কিনা, কেবল 1-1 শেষ করছো, বাট আর্কিটেকচারাল একটা সেন্স এতদিনে তোমাদের মধ্যে তৈরি হওয়ার কথা। তোমরা নিশ্চয়ই জানো যে লেখার চেয়ে এই আঁকা আঁকির বিষয়টাকে আমরা বেশি পছন্দ করি আর কি। ঠিক আছে, এটা মাথায় রেখে একটু আনসার করো। আর তোমাদের নিজের চিন্তা ভাবনা, পার্সোনাল যে থটস গুলা, আহ, আমার পার্টটাতে আনসারটা পার্সোনাল থটের জায়গা থেকে দিলে মার্কস বেশি পাওয়ার সম্ভাবনা আছে। ঠিক আছে? It's not necessary to be aligned with the what is in the lectures actually. স্যার এই অ্যাসাইনমেন্টটা কবে জমা দিব? খুব ভালো হয় খুব তাড়াতাড়ি জমা দিলে, তাইলে হচ্ছে পরীক্ষার আগে মার্কসটা পেয়ে যাবা। ঠিক আছে, তোমরা হচ্ছে মানে পরীক্ষার আগ পর্যন্ত জমা দিতে পারবা, পরীক্ষা হয়ে গেলে পরে জমা দিতে পারবো না। আমি কি বুঝাতে পারছি? জি স্যার। পরীক্ষার আগ পর্যন্ত জমা দিতে পারবা, পরীক্ষা হয়ে গেলে আর জমা দিতে পারবা না। তোমাদের নেক্সট পরীক্ষা হচ্ছে কয় তারিখে? স্যার 12 তারিখ। 12 তারিখে। সো আমি হচ্ছে 9-10 তারিখের আগে তোমরা চেষ্টা করো জমা দিতে। 9 তারিখ না, 10 তারিখে যাও না, পরের পরীক্ষা খারাপ হবে। নেক্সট পরীক্ষা কি? 12 তারিখে কি পরীক্ষা? স্যার আমাদের একটাই পরীক্ষা বাকি, ডিজাইন থিংকিং 12 তারিখে ডিজাইন থিংকিং। জি স্যার। জি স্যার। জি স্যার। তাইলে হচ্ছে আমার কথা হচ্ছে যত তাড়াতাড়ি পারো এটা হচ্ছে মানে সাবমিট করো। ঠিক আছে, অ্যাজ আর্লি অ্যাজ পসিবল। আমি তো ভাবছি 12 তারিখে অন্য কোনো পরীক্ষা, তারপর ডিজাইন থিংকিং। তাইলে তো আর এটা দ্রুত করো আর কি। ঠিক আছে, বেশি সময় নিও না, জাস্ট লেকচারে চোখ বুলাও আর এটা একটু আনসার করার চেষ্টা করো। মানে পুরো ইনস্ট্রাকশনটাই দেয়া আছে পিডিএফটাতে। জি স্যার। ঠিক আছে, 11 তারিখে দিলে জাস্ট কি হবে স্যার? কয় তারিখে? 11 তারিখে। তাইলে হচ্ছে আমি 12 তারিখে তুমি নাম্বারটা দেখতে পারবা না আর কি, তুমি নাম্বার পাবা পরীক্ষারও পরে, যে তোমার ব্যাকআপ কত আছে তুমি জানতে পারবা না। আমি কি বুঝাইতে পারছি? জি স্যার। সো যত তাড়াতাড়ি দিবা তত তাড়াতাড়ি ভালো। সিআর কি আছো, তাসিন? জি স্যার। আচ্ছা, তুমি হচ্ছে তোমাদের কি কোনো গুগল ড্রাইভ আছে ক্লাসের জন্য? জি স্যার। আচ্ছা, তুমি হচ্ছে তোমার ড্রাইভে হচ্ছে সবার ওই ইয়েগুলো আপলোড দিবা, সবারটাই হাতে করে ছবি তুলে আপলোড করবা। ঠিক আছে, রোল নাম্বার দিয়ে ড্রাইভে তুলে ড্রাইভ লিংকটা তুমি আমাকে সেন্ড করো। আর একটা ড্রাইভ তৈরি করে তুমি লিংকটা আসলে দিয়ে রাখো, তাহলে যে যখনই আপলোড দেয় আমি ওই দেখে নাম্বারটা ইয়ে করে ফেলতে পারবো। ঠিক আছে? ঠিক আছে। স্যার এর জন্য কোনো ওয়ার্ড লিমিট আছে কি? একটা A4 পেজ, আচ্ছা। সিঙ্গেল A4 পেজ ফর রাইটিং এন্ড অ্যানাদার A4 পেজ ফর ড্রয়িং, মানে দুইটা A4 পেজ। স্যার আমরা রাইটিং পার্টটা কি টাইপ করে দিতে পারবো? হাতে লিখলে ভালো হয়। আচ্ছা ওকে স্যার। টাইপে তো বুঝোই এখন, টাইপের একটু ঝামেলা আছে অবশ্য। সেটা তুমি সলিউশন বের করে হাতে লিখলেও একই। তাও হাতে লিখো, হাতে লিখলে মনে থাকবে তোমার বিষয়গুলো। টাইপ করলে ওকে এটা মনেও থাকে না, আসলে আমরা অনেক কিছু কপি করে ফেলি। ঠিক আছে, হ্যান্ড রিটেন সাবমিশন হবে। ইয়েস স্যার, হাতে লিখবো। আর কোনো কোয়েশ্চেন আছে? যদি না থাকে আমরা মনে হয় শেষ করি, তাই না? ঠিক আছে, থ্যাংক ইউ সবাইকে সময় দেওয়ার জন্য।
আর আমি সরি দেরি করে ফেললাম। হ্যাঁ তিথি কিছু বলছো? পেজের কি এক সাইডে লিখবো নাকি উভয় সাইডে লিখবো? দুই সাইডে লিখতে পারবা, আচ্ছা স্যার। বোথ সাইড। গুড লাক ফর এক্সাম, হোপফুলি ভালো পরীক্ষা হবে। কোশ্চেন যেটাই আসে লিখে রেখে এসো, মানে খালি পাতা জমা দিও না আর কি, ঠিক আছে? আর হোপফুলি ওই যেগুলো আমি বললাম যে কোশ্চেন গুলোর কথা, এগুলা যদি একটু প্রিপারেশন নিয়ে যাও, একটু জাস্ট আনসার গুলো দেখে যাও, তাইলেই আশা করি যে আনসার করতে পারবা সবগুলা কোশ্চেন। ঠিক আছে, ভালো থেকো সবাই, ঠান্ডা মাথায় পরীক্ষা দাও, দেখা হবে ইনশাল্লাহ। ভালো থেকো সবাই। স্যার আসসালামু আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।